25 বছর একসঙ্গে ঘর করার পর স্বামীর মুখে তালাক শব্দটা শুনে পায়ের নিচ থেকে মাটি সরে যায় সাবিনা বেগমের। সে একদম স্তব্ধ হয়ে যায়। দ্বিতীয়বার তার স্বামী মুখ দিয়ে আবার একই শব্দ উচ্চারণ করতে নিলে সাবিনা তার মুখ চেপে ধরে, নরম গলায় বলে, আল্লাহর দোহাই লাগে, আর এই নিকৃষ্ট শব্দটি উচ্চারণ করো না, আর না। কথাটি বলতে গিয়ে সাবিনা বেগম কান্না করে দেয়। তার চোখের পানি তার স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ করে। সে যে চাইলেও তার স্বামীকে ছাড়তে পারবে না সেটা বুঝিয়ে দিচ্ছে। এটা দেখে সাবিনা বেগমের স্বামী আলতাফ হোসেন মুখের থেকে হাত সরিয়ে বলে, মুখে শব্দটা উচ্চারণ করতে বাধা দিলেই বুঝি মন থেকে শব্দটি মুছে যাবে? সেটা তো যাবে না। তুই কেন বুঝতে পারছিস না? আমি তোর সঙ্গে থাকতে চাই না, একদমই না। তুমি পাগল হয়ে গেছো? আমাদের এত বছরের সংসার জীবন, 2জন সন্তান রয়েছে, আর তুমি এই বয়সে এসে বলছো তোমার আমাকে ভালো লাগে না, তোমার ডিভোর্স চাই? পাগল হয়েছ? সাবিনার কথা শুনে আলতাফ রাগান্বিত গলায় বলে, একসাথে 25 বছর কাটিয়েছি বলেই যে সারা জীবন কাটাতে হবে এমন তো কথা নেই। তাছাড়া এত বছর আমি তোমার সঙ্গে জোর করেছিলাম। তুমি আমার কাছে বিরক্তি অনেক আগে হয়ে গিয়েছিলে, তবু আমি জোর করে তোমার সঙ্গে ছিলাম। এটাই অনেক নয়? মেয়েটাকে? সাবিনার এই কথা শুনে আলতাফ কিছুটা অবাক হয়। পরক্ষণে নিজেকে সামলে বলে, কোন মেয়ে? যার জন্য আজ তুমি এত পাগল হয়ে গেছো, আমাকে নিজের জীবন থেকে সরাতে উঠে পড়ে লাগছো, সে মেয়েটাকে? সাবিনার কথা শুনে আলতাফ কথা ঘোরানোর চেষ্টা করে। সে অস্বীকার করার চেষ্টা করে, তবে সাবিনা উচ্চ শব্দে এবং স্পষ্ট গলায় বলে, তোমার স্বভাব আমি ভালোই জানি। 25 বছরে কম তো দেখলাম না। এবার বলো, এখন আবার কোন মেয়ের পাল্লায় পড়েছ, যার জন্য সব ভুলে মরিয়া হয়ে উঠেছ? সে যেই হোক তোমার মতো নয়। এটা শুনে সাবিনা বিরক্ত হয়ে বলে, ও তাই? অবশ্যই সেই মেয়েটা খুবই জঘন্য, নয়তো তোমার 22 এবং 18 বছরের 2জন ছেলে মেয়ে আছে জেনেও, তোমার বউ আছে জেনেও তোমার পিছনে পড়েছে। সে মেয়ে আমার চেয়ে জঘন্যই হবে, হয়তো কোনো পাড়ার সাবিনা! আলতাফ চিৎকার করে ওঠে। এটা শুনে সাবিনাও চিৎকার দিয়ে ওঠে। সে বলে, চুপ, গলা নামিয়ে। খুব প্রেম জেগেছে মনে, তাই না? প্রেমের টানে একদম পাগল হয়েছিস, সব ভুলে গেছিস বুঝি? তোর মনে নেই? আমার সব মনে আছে। শোনো সাবিনা, আমি আমার জীবনের সত্যিকারের ভালোবাসা পেয়ে গেছি, সেই জন্য তোমার ব্ল্যাকমেইলে আর ভয় পাচ্ছি না, আর পাবও না। আমার আর কিছুর প্রয়োজন নেই। আমি এখন শুধু তাকে চাই, সেই মানুষটাকে যে আমাকে মানসিক শান্তি দিতে পারবে, শুধুমাত্র সেই পারবে। আলতাফের মুখে এই কথা শোনার জন্য সাবিনা প্রস্তুত ছিল না। আলতাফ সব কিছু ছাড়ার জন্য প্রস্তুত। এটা শুনে সাবিনা কিছুটা উপহাস করে বলে, আচ্ছা, মেয়েটাকে গিয়ে এসব বলো, দেখবে তোমার মানসিক শান্তি তোমাকে ফাঁকি দিয়ে উড়াল দিচ্ছে। যাও, একবার গিয়ে সত্যিটা বলো। আমি জানি এই সত্যি তাকে বলনি, বলবেও না, তবে হ্যাঁ, এটা আজ নয়তো কাল সে জানবেই। জানলে নিশ্চয়ই তোমার সঙ্গে থাকবে না। সে তোমার মতো নয় সাবিনা, সে আমাকে ভালোবাসে, খুব ভালোবাসে। সে সব কিছু মেনেই আমাকে চায়। আর হ্যাঁ, তাকে আমি অলরেডি সব বলে দিয়েছি। সে শুধু আমাকেই চাই বলেছে, আমি যাতে তার কাছে যাই। সব জেনেও সে তোমাকে এই কথা বলেছে? সাবিনা ভীষণ অবাক হয়। আলতাফ মাথা নাড়ায়। সাবিনা রাগ নিয়ে বলে, অসম্ভব। সম্ভব, সত্যিকারের ভালোবাসায় সব সম্ভব। তাছাড়া আমি বলবো, তুমি আমাদের নিয়ে না ভেবে বরং ডিভোর্স নিয়ে ভাবো। আমি খুব শীঘ্রই তোমাকে ডিভোর্স লেটার দিতে চলেছি। এটা শুনে সাবিনা পুরো হতাশ হয়ে যায়। সে আলতাফকে বোঝাতে চায়, কিন্তু সে তার কথা না শুনেই চলে যায়। সাবিনা সেখানেই বসে পড়ে। আলতাফের কথাবার্তা আচরণে সাবিনা বুঝতে পারে এই মানুষটা তাকে কখনো ভালোই বাসেনি, শুধুমাত্র সে একাই তাকে ভালোবেসে গিয়েছে। সাবিনা এই মুহূর্তে কি করবে ভেবে না পেয়ে তার ছেলে মেয়েকে ফোন দেয়, যারা পড়াশোনার জন্য হোস্টেলে থাকছে। তাদের ফোন দিয়ে সাবিনা বাসায় আসতে বলে। রিমা এবং রানা হোস্টেল থেকে বাড়ি আসতে সাবিনা তাদের সব খুলে বলল। বাবার কাণ্ড শুনে রিমা এবং রানা দুজনই হতভম্ব হয়ে যায়। বাবা বাড়ি ফিরলে রাতে 4জনে মিলে আলোচনায় বসে। রানা কিছুটা রাগ নিয়ে কথা বললে রিমা তাকে থামিয়ে শান্ত গলায় বলে, বাবা, তুমি আমাদের কথা ভাববে না? এই বয়সে এসে যখন আমাদের বিয়ের সময়, সেই মুহূর্তে তুমি মায়ের সঙ্গে সম্পর্ক শেষ করে অন্য কাউকে বিয়ে করার কথা ভাবছো? আমাদের কথা না হোক, মান সম্মানের কথা তো ভাববে। এসব জানাজানি হলে আমাদের কত সমস্যায় পড়তে হবে তুমি বোঝো না? লোকের কাজ লোকে করবে, তাদের জন্য তো আমি আমার জীবনটা শেষ করতে পারি না। আলতাফের এমন মন্তব্য শুনে রিমা হতাশ হলেও সে বোঝানোর চেষ্টা করে। আলতাফ কোনো কিছু না বুঝে বলে, দেখ, তোদের মায়ের সঙ্গে আমার মনের মিল কখনোই ছিল না। আমাদের বিয়েটা এমনিতেও টেকার নয়, তাই অহেতুক কথা বাড়াস না।
আমি জানি এই মুহূর্তে তোদের আমার সিদ্ধান্তকে ভুল মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস কর, একটা সময় পর তোরা বুঝতে পারবি আমি কোনো ভুল সিদ্ধান্ত নিইনি। একটু থেমে আলতাফ পুনরায় বলে, প্রত্যেক মানুষেরই ভালো থাকার অধিকার আছে। আমি আমার ভালো থাকা যদি খুঁজে নেই, তবে তোদের সমস্যা কোথায়? সমস্যা হওয়ার তো কথা নয়। এটা শুনে রানা ক্ষিপ্ত হয়ে বলে, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে? বয়স 50 পেরিয়ে গেছে। এখন এই বয়সে এসে পরকীয়ার মতো নোংরামিতে যুক্ত হয়েছ। নিজের স্ত্রী, সন্তান, কারো কথা ভাবছ না। লজ্জা করে না আবার বড় মুখ করে এসব কথা বলছো? তোমার কি বিন্দু পরিমাণ লজ্জা লাগছে না এসব বলতে? না, কারণ আমি জানি আমি যা করছি বা বলছি সবটাই ঠিক। বাবা! চিৎকার করে রানা তেড়ে আসে। রিমা এবং সাবিনা থামিয়ে দেয়। সাবিনা আলতাফের কাছে হাত জোর করে বলে, আমার কথা না ভাবো, দয়া করে একটু ছেলে মেয়ের কথা ভাবো প্লিজ, ভুল পথ থেকে ফিরে আসো। শোনো সাবিনা, যতই ছেলে মেয়েকে বাসায় ডেকে এনে আমার নামে বিচার বসাও, কাজ হবে না। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তোমার সঙ্গে গত 25 বছর থেকে আমি শুধু আমার জীবনটা নষ্টই করেছি, এছাড়া কিছু নয়। এখন জীবন যখন আমাকে একটা সুযোগ দিচ্ছে, এই বয়সে এসে যখন আমি আমার ভালো থাকা খুঁজে পেয়েছি, তখন কেন ভালো থাকাটা বেছে নিব না? একটু থেমে এবার আলতাফ হাত জোর করে, তারপর বলে, তুমি আমার উপর দয়া করো, চুপচাপ আমাকে ডিভোর্সটা দিয়ে দাও, সব ঝামেলা শেষ করো। আমি আমার জীবনটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, তুমিও তোমারটা নাও। এটা বলে আলতাফ শোবার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। রিমা, সাবিনা, রানা হতাশ হয়ে সেদিকে তাকিয়ে থাকে। রানা তো রাগান্বিত গলায় বলে, বাবার ভীমরতি আমি ছোটাচ্ছি মা, তুমি শুধু আমাকে অনুমতি দাও। কয়েক ঘা পিঠে পড়লে সব ঠিক হয়ে যাবে। হবে না। গত 25 বছরে কম তো চেষ্টা করিনি, তার স্বভাব বদলালো না। এখন এ বয়সে এসেও মৃত্যুর ভয়টাও কাজ করছে না। আমি তোদের ডেকেছিলাম বড় আশা নিয়ে, ভেবেছিলাম তোদের দিকে তাকিয়ে হলেও তোদের বাবা নিজের ভুলটা বুঝতে পারবে, কিন্তু মনে হয় না বুঝবে। এই মানুষটা শুধরানোর নয়। কথাগুলো থেমে থেমে বলছিল সাবিনা। তার গলা দিয়ে শব্দ বের হতে চাচ্ছে না, তবু বহু কষ্টে বের করছে সে। এই সময়ে এসে আলতাফের এমন পাগলামি দেখতে হবে সেটা সাবিনা কিছুতেই মেনে নিতে পারছিল না। রিমা মাকে জড়িয়ে ধরে। রানাও যথাসম্ভব সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। কয়েকদিন পর হাতে ডিভোর্স পেপার নিয়ে একটি পার্কের নিরিবিলি এক স্থানে থাকা বেঞ্চের উপর বসে রয়েছে সাবিনা। সাবিনা এবং তার সন্তানরা আলতাফকে কিছুতেই বোঝাতে পারল না। সে সাবিনাকে ডিভোর্স দিয়েই দিল। গত 25 বছরের পথ চলা রীতি টানল। সাবিনা একটি দীর্ঘশ্বাস ফেলে অতীতের কিছু স্মৃতির কথা ভাবে। তার অজান্তে তার চোখ দিয়ে অশ্রু ফোঁটা গড়িয়ে পড়তে শুরু করে। সেই মুহূর্তে কেউ একজন তার দিকে রুমাল এগিয়ে দিয়ে বলে, বয়স তো কম হলো না, এই বয়সে অন্যের কথা ভেবে দুঃখ পেয়ে চোখের পানির অপচয় কেন করছেন কাকিমা? সাবিনার কানে কথাগুলো যেতে সে বাস্তবে ফিরে আসে। অবাক দৃষ্টিতে সামনে তাকায়। তার সামনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি তাকে রুমালটি নিতে ইশারা করে বলে, আপনি যার জন্য কান্না করছেন, গিয়ে দেখুন সে আপনার এই চোখের পানিতেই নিজের সুখের গল্প সাজাচ্ছে। তাই বলছি, চোখের পানির অপচয় করবেন না। এটা বলে মেয়েটি সাবিনার পাশে বসে পড়ে। কিছুটা জোর করে রুমালটি হাতে ধরিয়ে দেয়। সাবিনা রুমাল হাতে কয়েক মুহূর্ত ভাবে, অতঃপর চোখের পানি মুছে নেয়। অতঃপর মেয়েটি বলে, আপনি কাঁদছিলেন কেন? মেয়েটির প্রশ্নে সাবিনা অন্যমনস্ক হয়ে পড়ে। তার আবারও আলতাফের সঙ্গে ডিভোর্স হওয়ার কথাটি মনে পড়ে যায়। সে ডিভোর্সের পেপারটির দিকে তাকায়। তার দৃষ্টি অনুসরণ করে মেয়েটিও তাকায়। অতঃপর বলে, আপনার ডিভোর্স হয়েছে? তোমার এসব জেনে কোনো কাজ নেই। এটা বলে সাবিনা মুখ ঘুরিয়ে নেয়। মেয়েটি মুচকি হাসি দিয়ে বলে, একটু না হয় জানলাম। কেন? সাবিনার প্রশ্ন শুনে মেয়েটি মুখের হাসি ধরে রেখেই বলে, একটু না হয় আপনার দুঃখের গল্পগুলো আমার সঙ্গে করলেন, ক্ষতি তো নেই। অন্যের দুঃখের গল্প শুনতে বুঝি তোমার ভালো লাগে? এটা শুনে মেয়েটি মাথা নাড়িয়ে বলে, না। তবে অন্যের দুঃখের গল্প শুনতে চাও কেন? আমার জীবনে অনেক সুখ তো, তাই আমি অন্যের দুঃখের সঙ্গে আমার সুখটা বিনিময় করি। মেয়েটির মুখে এই কথা শুনে সাবিনা কিছুটা চমকে যায়। সে মেয়েটির হাসি মাখা মুখের দিকে তাকিয়ে থাকে। কয়েক মুহূর্তে তাকিয়ে আনমনে বলে ওঠে, স্নিগ্ধ মিষ্টি এক মুখ। কিছু বললেন? না। সাবিনার মুখে এটা শুনে মেয়েটি তার হাত বাড়িয়ে দেয়। সে খুব মিষ্টি করে বলে, আমি মেঘা, চলুন না আমরা পরিচয় হই কাকিমা। হাঁটুর বয়সে একটি মেয়ের সঙ্গে পরিচিত হওয়ার ইচ্ছে আমার নেই। এটা বলে সাবিনা উঠে দাঁড়ায়। সে কথা বাড়াতে চায় না। মেঘা মুখের হাসি ধরে রেখেই বলে, হাঁটুর বয়সে একটি মেয়ের সঙ্গে না হয় সুখ দুঃখ বিনিময় করলেন, ক্ষতি নেই তো। আমার দিকে তাকাও, আমার সে বয়সটা আছে যে বয়সে তোমার সঙ্গে এমন খেলা করা যায়। আমার মনে হয় তোমারও নেই। তাই বলবো, এসব বাচ্চামো বাদ দিয়ে নিজের ক্যারিয়ারে ফোকাস করো। সেটা তো করছিই কাকিমা। আপনি আমাকে যতটা বাচ্চা ভাবছেন, আমি কিন্তু ততটাও বাচ্চা নই। বয়স 25 পেরিয়ে গেছে। আর হ্যাঁ, আমি কোনো বাচ্চামো কথাও বলছি না।
কি লাভ অন্যের জন্য কেঁদে? তার চেয়ে একটু না হয় আমার সুখে আপনিও সুখী হলেন। মেঘার সঙ্গে কথা বললে সময় নষ্ট হবে ভেবে সাবিনা রুমালটি তার দিকে এগিয়ে দিয়ে বলে, নাও, রেখে দিন। মেঘার মুখে এই কথা শুনে সাবিনা কিছুটা বিরক্তি নিয়ে বলে, তোমার জিনিস আমি রাখবো কেন? আপনার যখন দুঃখ পাবে তখন এটা দেখে না হয় একটু ভাববেন যে এই রুমালের মালিকটি খুব সুখী। দুঃখের সময় একজন সুখী মানুষের অস্তিত্ব থাকা ভালো। মেঘার এমন কথাবার্তা সাবিনা অপ্রস্তুত হয়ে যায়। সে কথা না বাড়িয়ে রুমালটি হাতে নিয়ে দ্রুত পায়ে হেঁটে চলে যেতে নেয়। মেঘা এটা দেখে ছুটে তার পাশে আসে। অতঃপর বলে, চলে যাচ্ছেন? যান, কিন্তু দুঃখ পাবেন না। যার জন্য কেঁদে আপনি নিজেকে অসুস্থ করবেন সে কিন্তু আপনার অসুস্থতায় বিন্দু পরিমাণ খোঁজ নেবে না, আপনার একদম নেবে না। তুমি কি এখন আমার সঙ্গে যাবে নাকি? সাবিনা প্রচণ্ড বিরক্তি নিয়ে কথাটা বলে। মেঘা তার বিরক্তি বুঝে বলে, আমার মতো মিষ্টি একটি মেয়েকে আপনার বিরক্ত লাগছে, তাহলে নিশ্চয়ই চোখের পানি খরচা করতে গিয়ে আপনি পাওয়ার হারিয়েছেন। নয়তো আমার এত সুন্দর মুখটা দেখে কেউ বিরক্ত হতে পারে? একদমই পারে না। তুমি আমার পিছু নিচ্ছ কেন? সাবিনা দাঁড়িয়ে যায়। সে মেঘা চোখের দিকে তাকিয়ে কথাটি বলে। প্রথমে অবশ্য মেঘা ঘাবড়ে যায়, পরক্ষণে নিজেকে সামলে বলে, সত্যি বলবো, মিথ্যা আমি পছন্দ করি না। সাবিনার এই কথা শুনে মেঘা অন্যমনস্ক হয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে বলে, আমার যে এই মাথাটা আছে না, এটা না প্রচুর গণ্ডগোল রয়েছে। এটা বলে আঙ্গুল দিয়ে মাথাটা দেখায়। অতঃপর একটু থেমে আবার বলে, একবার যখন এই মাথাটা ঠিক করে যে কারোর সঙ্গে সুখ দুঃখ বিনিময় করবে তখন এটা করেই ছাড়ে। বাচাল মেয়ে। এটা বলে সাবিনা বিরক্তি নিয়ে চলে যায়। মেঘাও তার পিছু নিয়ে তার বাড়ি অবধি আসে। এ পার্ক থেকে সাবিনার বাড়িটা কাছে। সাবিনা বাড়ির ভেতর প্রবেশ করলে মেঘা হতভম্ব হয়ে নিজেই নিজেকে বলে, আমি এভাবে তার বাড়ি অবধি কেন আসলাম? মাথাটা সত্যিই গেল। এটা ভেবে নিজেই আপন মনে হাসে। সাবিনা বাড়ি ফিরতে রিমা তাকে জড়িয়ে ধরে, তার কপালে চুমু খেয়ে বলে, তুমি কোথায় গিয়েছিলে মা? রিমার কণ্ঠে উদ্বিগ্নতা ছিল। সে বাবা মায়ের বিচ্ছেদের পর এভাবে মাকে ঘর ছাড়া দেখে ভয় পেয়ে গিয়েছিল। তার মনের মাঝে এ ভয়টা কাজ করছিল, যদি মা কিছু করে দেয়। মেয়ের চিন্তা বুঝতে পেরে সাবিনা বলে, আমার জীবন তো শেষই। এই বয়সে এসে নিজেই নিজেকে শেষ করে আর পাপ করতে চাই না রে মা, তাই ভয় পাস না, আমি ভুল কিছু করব না। প্লিজ মা থামো, তোমার জীবন শেষ হয়নি, তুমি প্লিজ এভাবে ভেবো না, কষ্ট পেও না। বাবার মতো মানুষের জন্য একদমই কষ্ট পেও না। ওনার মতো মানুষ তোমার ভালোবাসা ডিজার্ভ করে না, তবুও তুমি তাকে ভালোবেসে গিয়েছো, এটাই অনেক। রিমার কথা শুনে সাবিনা চোখের পানি ধরে রাখতে পারে না। সে মেয়েকে বুকিয়ে ঝরে কান্না করতে থাকে। সে সময় রানা এসে তাদের পাশে দাঁড়ায়। সে নরম গলায় বলে, রিমা, তুই কিছুদিন মায়ের কাছে থাক। আমার পক্ষে এখানে থাকা সম্ভব নয়। পড়ালেখার ভীষণ চাপ। এই মুহূর্তে বাসায় থাকা সম্ভব নয়, সামনে এক্সাম। বাসায় তো সেই পরিস্থিতিও নেই যে শান্তিতে পড়তে পারবো। রিমার নাম নিলেও কথাগুলো রানা সাবিনাকেও বলে। সাবিনা বুঝতে পেরে বলে, তোরা দুজনেই হোস্টেলে ফিরে যা, এভাবে পড়ালেখার ক্ষতি করে লাভ নেই। কিন্তু মা, রিমাকে মাঝপথে থামিয়ে দিয়ে সাবিনা বলে, যা হওয়ার তা হয়ে গেছে, আমি ঠিক আছি, আমি এখানে ঠিক নিজেকে মানিয়ে নিতে পারবো। কিন্তু তোরা আমার জন্য পড়ালেখায় অমনোযোগী হয়ে পড়িস, সেটা আমি মেনে নিতে পারবো না। তাছাড়া এখানে থাকলে নানান লোকে তোদের নানান কথা বলবে। আমি চাই না আমার সন্তানরা এমন কিছুর সম্মুখীন হোক। মায়ের কথার ভাবার্থ বুঝতে পেরে রিমা চুপ করে যায়। পরক্ষণে নিজেকে সামলে বলে, না মা, তোমাকে আমরা এভাবে এখানে একা ফেলে রাখতে পারবো না। তাছাড়া বাবা এসে যদি আবার ঝামেলা করে? করবে না। তোর বাবা আমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে তার নতুন ভালোবাসার কাছে গিয়েছে, এখানে আর আসবে না। আসলেও লাভ নেই, এই বাড়ি তোর জায়গা হবে না। একটু থেমে সাবিনা আবার বলে, তোরা চিন্তা করিস না, সবটা আমি সামলে নিতে পারবো, তোরা হোস্টেলে ফিরে যা। সাবিনা বেশ খানিকটা সময় নিয়ে নিজের ছেলে মেয়েকে বোঝায়, বিশেষ করে মেয়েকে। সে বলে, তোরা পড়ালেখা করে মানুষের মতো মানুষ হ, এটাই আমি চাই। এখন তোদের নিয়েই আমার সব স্বপ্ন, আশা, ভরসা। তোরা ভালো থাকলেই আমি ভালো থাকবো, প্রতিষ্ঠিত হলে আমি খুশি থাকবো। অবশেষে রিমাও হোস্টেলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে মায়ের মনের অবস্থা ভেবে এখনও তার চিন্তা হচ্ছে। সাবিনা চিন্তা করতে বারণ করে। আলতাপ খুশি মনে তার প্রেমিকার বলা স্থানে এসে বসে রয়েছে। বেশ খানিকটা অপেক্ষা করার পর সে তাকে ফোন দেয়। প্রথমবার রিং হয়ে বেজে যায়, কেউ ফোন ধরে না। আলতাপ কিছুটা অবাক হলেও দ্বিতীয়বার ফোন দেয়। এবার ধরে। ফোনটা ধরতে আলতাপ বলে, প্রিয়া, কোথায় তুমি? বাসায় ঝামেলা হয়ে গেছে, আজ আমি আসতে পারবো না। তুমি আপাতত কোনো একটি হোটেলে রাত কাটাও, কাল এসে আমি সবটা বলছি। আলতাপ প্রিয়ার কথা শুনে চিন্তিত হয়ে পড়ে। প্রিয়া তাকে আশ্বাস দিয়ে বলে, চিন্তা করো না, আমি তোমারই আছি, তোমারই থাকবো, কাল যথাসময়ে চলে আসব। এই ভরসায় তো সব ছেড়ে তোমার কাছে আসছি। প্রিয়া, আমি তোমাকে খুব ভালোবাসি,
আমি জানি তুমিও আমাকে খুব ভালোবাসো। আলতাবের কথা শুনে প্রিয়া মুচকি হাসে। সে জবাবে ভালোবাসি বলে। অতঃপর ফোন রাখে। প্রিয়া ফোন রেখে মুচকি মুচকি হাসে, মনে মনে বলে খুব ভালোবাসি গো। অন্যদিকে আলতাব ফোন রেখে আশেপাশে ভালো হোটেল কোথায় রয়েছে সেটা খুঁজতে থাকে। সেই সময় অবশ্য রানা তাকে ফোন দেয়, কিন্তু সে ধরে না। সে সব পিছুটান ছেড়ে চলে এসেছে। এখন আর পিছু ফেরার উপায় নেই। ছেলে মেয়েকে বিদায় দিয়ে সাবিনা এসে সে পার্কে বসে। সকালবেলা এখানে তেমন মানুষের দেখা পাওয়া যায় না, তাই তেমন কেউ নেই। সাবিনা বসে মনে মনে দীর্ঘশ্বাস ফেলে, মনে মনে জীবনের হিসাবগুলো করে নেয়। সেই মুহূর্তে মেঘা এসে তার পাশে বসে। মেঘাকে এখানে দেখে সাবিনা অবাক হয়। সে বিরক্তি নিয়ে বলে, তুমি আমাকে অনুসরণ করছো? না তো। আরে আমি মেয়ে মানুষ, আপনাকে কেন অনুসরণ করব কাকিমা? মেঘার এই প্রশ্নে সাবিনা তার দিকে কঠিন চোখে তাকায়। মেঘা সেটা দেখে শব্দ করে হেসে দেয়, নরম গলায় বলে, আমি তো এই পার্কে রাত কাটিয়েছি, আপনাকে এখানে এসে বসতে দেখে আসলাম। কি? সাবিনা অবাক হয়ে যায়। সে আবার বলে, তুমি এখানে রাত কাটিয়েছ? হ্যাঁ, বাসা ভাড়া পাইনি, তাই এখানেই কাটাতে হলো। মেঘার মুখে এই কথা শুনে সাবিনা কৌতূহলী চোখে তাকায়। মেঘা ধীরে ধীরে বলে, এই শহরে আমি নতুন, একটি কাজে আসা, এসে বিপদে পড়ে গেলাম, বাসা পাচ্ছি না থাকার জন্য। এমন জীবন নিয়ে তুমি আবার সুখ বিনিময় করছো? সাবিনা কথাটি উপহাস করেই বলে। এটা শুনে মেঘা মুখে হাসি রেখে বলে, তো এখানে দুঃখের কি হলো? জীবন মানেই তো এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হতে হবে, তো এটা দুঃখের কেন হবে? বরং আমার তো এখানে রাতে থাকতে সেই মজা লাগছে। মেঘার মুখে এই কথা শুনে সাবিনা একটু অন্যমনস্ক হয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে সাবিনা বলে, এত বড় মেয়ে একা এই পার্কে রাত কাটাতে ভয় হয়নি? যদি কিছু হয়ে যেত? হলে হতো, যা হওয়ার তা এমনিই হবে। হয়তো সেটার কথা ভেবে আমি আগেই কেন ভয় পেয়ে থাকব? আর যা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটা তো আর বদলানো যাবে না, তাই সেটা ভেবেও কষ্টে থাকা উচিত নয়। মেঘা কথাটি বলে মিষ্টি হেসে সাবিনার মুখের দিকে তাকিয়ে আছে। সাবিনাও তার মুখটা দেখছিল। অতঃপর বলে, তুমি চাইলে আমার বাড়িতে থাকতে পারো। হ্যাঁ? মেঘা বুঝতে না পেরে জিজ্ঞেস করে। সাবিনা বলে, ভাড়ায়? ফ্রি থাকতে দিব না। যদিও আমার বাড়ির সব ফ্লোর ভাড়া দেওয়া, শুধু আমরা যে ফ্লোরে থাকি সেটাই ফাঁকা। আপাতত কয়েকদিন আমার সঙ্গেই থেকো। এর মাঝে এক ফ্যামিলি চলে যাবে, তারা চলে গেলে না হয় তুমি সেখানে থেকো। আচ্ছা, তা আমায় নিজের ঘরে তুলবেন? হঠাৎ এই সিদ্ধান্ত? মেঘার প্রশ্নের জবাব খুঁজে পায় না সাবিনা। সে মনে মনে বলে, সত্যি তো, মেয়েটা খুব মিশুক, তাই আমি এই সিদ্ধান্ত নিলাম। নাকি এই মেয়েটার মুখটা দেখার পর আমার মনের মধ্যে অদ্ভুত যে অনুভূতিটা হচ্ছে তার জন্য? সাবিনা ভেবে পায় না। অন্যদিকে মেঘা খুশি হয়। সে নিজের খুশি সাবিনার কাছে প্রকাশ করে। সাবিনাও তার খুশি মুখ দেখে মুচকে হাসে। অতঃপর সাবিনা মেঘাকে নিয়ে তার বাড়ি চলে আসে। তবে তার মনে কিছু প্রশ্নও ছিল, তাই না পেরে বলে, আচ্ছা, তুমি কালকে কেন বললে না তোমার কোনো থাকার জায়গা নেই? আমি তো জানতাম না আপনি আপনার বাসা ভাড়া দেন। তাছাড়া আপনি তো তখন আমার সঙ্গে সেভাবে কথাই বলেননি। মেঘার জবাবটা সাবিনার পছন্দ হয়। সে কিছু না ভেবে মেঘাকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। অতঃপর মেঘার পরিচয়পত্র চায়। যতই মনের মধ্যে কিছুটা টান অনুভব হওয়ায় বাড়ি নিয়ে আসুক, এই যুগে কাউকে এত বিশ্বাস করা যায় না। তাই ভবিষ্যতে যদি কিছু করে বসে মেয়েটা। মেঘা সাবিনার কথা শুনে তার পরিচয়পত্র, সে কোন কাজে এসেছে সব দেখায়। সাবিনা সব দেখার পর আর সন্দেহ করে না। সাবিনা এবার জিজ্ঞেস করে, তোমার পরিবারে কে কে আছে? কেউ না। আমার বাবা মা ছোটবেলায় মারা গিয়েছে। বড় হয়েছি দাদা দাদির কাছে, তারাও গত হয়েছেন অনেক বছর হলো। এখন একাই থাকছি। মেঘার কথা শুনে সাবিনা অবাক হয়। মেয়েটার বাবা মা নেই, ছোটবেলায় মারা গিয়েছে, অথচ এই কথাটি বলেও সে মিষ্টি এক হাসি মুখে ধরে রেখেছে। তার দুঃখটা প্রকাশ করছে না। মেঘার এই গুণ তার চমৎকার মনে হলো। তবুও সাবিনা থামে না। সে মেঘাকে আরও কিছু প্রশ্ন করে। মেঘা সব প্রশ্নের জবাব দেয়। অতঃপর বলে, ভয় নেই, এখানে আমি আপনার ক্ষতি করতে আসিনি। তবে কেন এসেছ? সাবিনা জানে মেঘার থাকার জায়গা নেই, তাই এসেছে। তবুও কেন জানি প্রশ্নটা করলো। মেঘা তার প্রশ্ন শুনে উত্তর দিল, বিনিময় করতে। কথাটি শুনে সাবিনা হেসে দেয়। নিজের জীবনে দুঃখের শেষ নেই, সে এসেছে সুখ বিনিময় করতে। সাবিনার মুখে হাসি দেখে মেঘাও খুশি হয়। আলতাব প্রিয়াকে চোখের সামনে দেখে খুব খুশি হয়ে যায়। সে তাকে জড়িয়ে ধরতে নিলে প্রিয়া বাধা দেয়। নরম গলায় বলে, সব পরে হবে, এখন চলো। আমরা এখন কোথায় যাব? আলতাবের প্রশ্নে প্রিয়া মুচকে হেসে বলে, এখন আমরা কাজী অফিস যাব, বিয়ে করতে। এটা শুনে আলতাব খুব খুশি হয়। প্রিয়া একটি কাজে আলতাবের ফোনটা চায়। আলতাব দিয়ে দেয়। অতঃপর আলতাব মনের কথা ধরে না রাখতে পেরে বলে, আচ্ছা প্রিয়া, তুমি তো আমার থেকে অনেক ছোট একটি মেয়ে, তুমি আমাকে কেন ভালোবাসলে?
এই প্রশ্নের উত্তর কতবার দিব? আমার একজন বিশ্বস্ত জীবনসঙ্গী চাই। তাছাড়া আমি প্রথম নাকি যে বুড়ো কাউকে বিয়ে করছি, এরকম উদাহরণ তো অনেক রয়েছে। হ্যাঁ, তা অবশ্য রয়েছে, কিন্তু তারা তো ধনী দেখে বৃদ্ধ লোককে বিয়ে করেছে। আমার তো কিছুই নেই, যা ছিল সব ওই সাবিনার নামে। আলতাবের মুখে এ কথা শুনে প্রিয়া মুচকে হাসি দেয়। অতঃপর বলে, তোমার মনের সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। এখন চলো বিয়েটা করে নিই, সেই সঙ্গে তোমার জন্য একটি সারপ্রাইজ রয়েছে। সারপ্রাইজ? আলতাবের প্রশ্নে প্রিয়া মাথা নাড়ায়। অতঃপর তারা দুজন একটি ভিড় বাসে উঠে পড়ে। আলতাব যদিও রিকশায় উঠতে চেয়েছিল, তবে প্রিয়া রাজি হয়নি। সে বাসে যাবে, তাই আলতাবকেও মানতে হয়। বাস ওঠার পর প্রিয়া আলতাবকে দুষ্টু ইশারা দিলে সে লোকজনের দিকে নজর দিয়ে দেখে কেউ দেখছে কিনা। অতঃপর প্রিয়ার গালটা টিপে দেয়। একটু পর প্রিয়ার কোমরে হাত দিতে নিলে সে ধাক্কা দিয়ে তাকে একটি থাপ্পড় বসিয়ে দেয়। রাগান্বিত গলায় বলে, বড় বয়সে ভীমরতি, মরার বয়স হয়ে গেছে, তুই এখন এ বয়সে বাসে উঠে মেয়ের বয়সী মেয়েকে নোংরা স্পর্শ করিস? কি হয়েছে আপা? বাসের অন্যরা জিজ্ঞেস করতে প্রিয়া কাঁদো কাঁদো গলায় বলে, এই লোকটা আমাকে নোংরাভাবে স্পর্শ করেছে। কি? এ বুড়ো বাম? তুই নষ্ট তা মানলাম, তাই বলে মেয়েটার বয়স দেখবি না? এদিকে এসব দেখে আলতাব হতভম্ব হয়ে যায়। সে বুঝতে পারছে না কি হচ্ছে। এরই মাঝে যারা প্রিয়ার গায়ে লোকটাকে হাত দিতে দেখেছে তারাও সাক্ষী দেয়। লোকজন আলতাবকে মারতে নেয়। আলতাব বলে, না, আপনারা ভুল ভাবছেন, ও আমার হবু বউ, আমরা তো বিয়ে করছি। ছি ছি, শেষমেশ আমার বাবার বয়সী এক লোকের থেকে এমন কথা শুনতে হলো। প্রিয়া পুরো অভিনয় করতে শুরু করে। তার এই জীবনের কোনো অর্থ রইল না। তার সঙ্গে তার বাবার মতো একজন খারাপ কিছু করতে চাইছে। লোকজন ইতিমধ্যে খেপে গিয়েছে। তারা আলতাবের কোনো কথা না শুনে তাকে ইচ্ছা মতো মারতে থাকে। কেউ কেউ ভিডিও করছে। আলতাবের মুখ স্পষ্ট দেখা যায় তেমন ভিডিও করে তার সম্পর্কে আজে বাজে কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। আলতাব সবাইকে বোঝানোর চেষ্টা করে তারা ভুল ভাবছে। সে তো প্রিয়ার ভালোবাসায় এতটাই অন্ধ যে এখনও ভাবছে প্রিয়া বোধহয় না বুঝে এসব বলছে। প্রিয়া এমন কাণ্ড দেখে মনে মনে খুব হাসে। আলতাব এক পর্যায়ে উচ্চ শব্দ বলে, আপনারা ভুল করছেন। ও প্রিয়া, ওর সঙ্গে আমার এতদিনের সম্পর্ক, আজ আমরা বিয়ে করতে যাচ্ছি। এত মার খাওয়ার পরও এই কথা বলা লোকজন এবার প্রিয়ার দিকে তাকায়। কেউ কেউ বলে একত্রিত উঠতে দেখেছি। প্রিয়া বলে, একসঙ্গে নয়, বরং উনি আমার পিছু নিয়ে উঠেছে বাসে, এমনটাই হবে। এছাড়া তেমন কিছু নয়। আর শুনুন, ওই লোকটা মিথ্যা কথা বলছে। প্রিয়া, তুমি এমন কেন করছো? কে প্রিয়া? এখন মিথ্যা গল্প বানানো হচ্ছে? এরপর বলবি প্রিয়া নামে একজনকে ভালোবাসতি, তার কথা মনে পড়ে আমাকে বাজেভাবে স্পর্শ করেছিস, মানে পাগল হওয়ার অভিনয় করবি। তোদের আমি ভালোভাবে চিনি। বাসে ট্রেনে মেয়েদের নোংরা স্পর্শ করে যখন ধরা পড়িস তখন এমন গল্প সাজাস। এরপর আলতাব প্রিয়াকে প্রিয়া বলায় এবার প্রিয়া বলে ওঠে, আমি প্রিয়া নই, আমি মৌমিতা। প্রিয়া অর্থাৎ মৌমিতা নিজের আইডি কার্ড দেখালে সবাই নিশ্চিত হয়ে যায় আলতাব পাগল হওয়ার অভিনয় করতে চাচ্ছে। এবার প্রিয়া তার পায়ের জুতো খুলে আলতাবের গালে মারে। এই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে যায়। প্রিয়া জুতা মেরে বলে, এই বয়সে এসে ধর্মকর্ম বাদ দিয়ে মেয়ের বয়সী মেয়েদেরকে ডিস্টার্ব করার শাস্তি এটা। তোকে আমরা পুলিশে দিলাম না, তবে আশা করি আজকের পর আর তুই এসব করবি না, করার সাহসও দেখাবি না। আলতাব প্রিয়ার এই রূপ দেখে পুরোপুরি হতভম্ব হয়ে যায়। যার জন্য নিজের স্ত্রী সন্তান সব ছেড়ে চলে আসলো, সেই মেয়েটা তাকে এইভাবে অপমান অপদস্থ করছে। কিন্তু কেন? প্রিয়া বোধহয় আলতাবের মনের কথা বুঝতে পারল। সে শব্দ না করে ঠোঁট নাড়িয়ে বলে, সারপ্রাইজ। আলতাবকে বাস থেকে কুকুরের মতো নামিয়ে দেওয়া হয়। ইতিমধ্যে সে ভাইরাল হয়ে গেছে। লোকজন তার ছবি পোস্ট দিয়ে ক্যাপশনে লিখছে, কচি মেয়ে ধরতে গিয়ে চাচা মিয়া কট। আলতাব এসবের কিছুই জানে না। সে শুধু জানে সে যাকে ভালোবেসে বাড়ি ছেড়েছে সে তাকে ভরা বাসে সবার সামনে অপমানিত করলো। সবাই তাকে খুব বাজে লোক ভেবেছে, খুব বাজে। রিমা, এটা আঙ্কেল না? রিমার বান্ধবী কথাটি বলে ভিডিওটি দেখায়। আলতাবের কাণ্ড দেখে রিমা পুরো হতভম্ব হয়ে যায়। তার বান্ধবী কিছুটা উপহাস করে বলে, ছি, এই বয়সে তোর বাবা এসব করে বেড়াচ্ছে? অন্য এক বান্ধবী পাশ থেকে বলে ওঠে, ভালো হয়েছে কখনো তোর বাড়ি যায়নি। তোর বাড়ি গেলে তো আমাদের রক্ষী ছিল না। তোর বাবার যা চরিত্র, আমাদের সঙ্গে না কিছু করে বসতো। রিমা তাদের কথা শুনে নির্বাক হয়ে যায়। কোনো উত্তর দেওয়ার ভাষা পায় না। সেই সময়ে রানা ফোন দেয়। রিমার প্রথমে সাহস হয় না ফোনটা ধরার। বারবার ফোনে রিং বাজায়, বাধ্য হয়ে ফোনটা ধরে। রিমা ফোনটা ধরতে রানা মলিন গলায় বলে, দেখেছিস বাবার কাণ্ড? হ্যাঁ, রিমা মনমরা কণ্ঠে জবাব দেয়।
রানা রাগান্বিত গলায় বলে, লোকটা আমার বাবা, আমার ভাবতেও লজ্জা হচ্ছে। তার জন্য এখন আমি বন্ধুদের কাছে মুখ দেখাতে পারছি না। পরিবারের সঙ্গে যত ছবি পোস্ট দিয়েছি সব ডিলিট দিয়েছি, তাও সবাই জেনে গেল। এই লোকটা আমাদের শান্তি দেবে না। আমার তো এখন ইচ্ছে করছে গিয়ে জানে মেরে ফেলি। বাবা এমন কাজ করতে পারে সেটা আমিও ভাবতে পারছি না। অবশ্য যে লোক এত বছরের সংসারের ইতি টানতে পারে, পরকীয়ার জন্য সে সব পারে। আমরাই আমাদের বাবাকে ভালো ভাবতাম। এটা বলে রিমা এবার কান্না করে দেয়। রানাও মলিন গলায় বলে, হ্যাঁ, এই ঘটনার পর তো এখন আমি ক্লাসে যেতে পারছি না। আমার বারবার মনে হচ্ছে ক্লাসে সবাই আমাকে দেখে হাসবে। মা জানে? রিমার এই প্রশ্ন শুনে রানা জানায় সে মাকে ভিডিওটা পাঠিয়েছে। তার মা হয়তো দেখেছে। রানা এবং রিমা একে অপরকে সান্ত্বনা দিচ্ছিল। এই মুহূর্তে তাদের ভরসা দেওয়ার কেউ নেই। হয়তো তাদের মা এটা দেখে ভেঙে পড়েছে। আর তারা যেখানে আছে সেখানে তো সবাই তাদের নিয়ে হাসাহাসি করতে ব্যস্ত হয়ে পড়েছে। তাই এখন দুই ভাই বোনের ভরসা দুজনেই। সাবিনা তার স্বামীর এসব কাজ দেখে পুরো হতভম্ব হয়ে যায়। আলতাফের চরিত্রের দোষ আছে তাই বলে এতটা জঘন্য সে? সাবিনা এটা মেনে নিতে পারল না। সে ফোন হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়ে। তার কান্নার শব্দ শুনে পাশের ঘর থেকে মেঘা বেরিয়ে আসে। সে এসে সাবিনার পাশে বসে। তার কাঁধে হাত রাখতে সাবিনা তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। মেঘা কিছু বুঝে উঠতে পারে না। সাবিনা তাকে ফোনে থাকা ভিডিওটা দেখিয়ে বলে, এটা আমার স্বামী। মেঘা সবটা বুঝতে পারে, শান্ত গলায় বলে, যার সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছে সে কিভাবে স্বামী হয়? আর আপনি এই লোকটার জন্য কান্না করছেন? এত জঘন্য এক লোকের জন্য কান্নাও বা করছেন কেন আপনি? এটা তো ঠিক নয়। চোখের পানি এমন অপচয় কেন করছেন? মেঘার কথা শুনে সাবিনা চুপ হয়ে যায়। তবে কান্না থামে না, শব্দহীন কান্না করতে থাকে। মেঘা তাকে সান্ত্বনা দিয়ে বলে, আপনার খুশি হওয়া উচিত এমন একটি মানুষের সঙ্গে আপনার নামটা আর জুড়ে নেই সেটা ভেবে। আপনাদের ডিভোর্সের পর আপনি তার এসব নোংরামি দেখতে পেয়েছেন। একটা কাগজে শুয়ে বুঝি সব শেষ হয়ে যায়? সাবিনার মুখে এই কথা শুনে মেঘা জবাব দিতে পারে না। সে প্রসঙ্গ বদলে বলে, আমি আমার খাবারের ব্যবস্থা নিজে করব নাকি আপনি আমাকে খাওয়াবেন, তার বিনিময়ে টাকাটা নিয়ে নিলেন? আচ্ছা, আমিই খাওয়াবো নে। এটা শুনে মেঘা কিছুটা গভীর নজরে তাকিয়ে বলে, আপনি আমাকে খাওয়াবেন কিভাবে? কান্না করার পর রান্না করার সময় পাবেন? মনে তো হয় না সময় পাবেন। আপনার এই কান্না তো থামার নয় দেখছি। এটা শুনে সাবিনা ম্লান হাসে। মেঘার মজার সুরে অন্যরকম ভাবভঙ্গি নিয়ে বলা কথা তার খারাপ লাগছে না। মেঘা বুঝতে পেরে আবার বলে, চুল তো পেকেই গেল। এই বয়সে সে কান্না করেই যদি সবসময় নষ্ট করেন, তবে নিজের ভুলের জন্য অনুশোচনা করে সঠিক পথে হাঁটা শুরু করবেন কিভাবে? ভুল? সাবিনা অবাক হয়ে প্রশ্ন করে। মেঘা মাথা নাড়িয়ে বলে, ভুল মানুষকে জীবনে বেছে নেওয়া, তার জন্য অনবরত চোখের পানি ফেলা, এগুলো বুঝি ভুল নয়? তুমি ঠিকই বলেছ। আমি সত্যি আলতাফকে জীবনে বেছে ভুল করেছি, চরম ভুল। এটা বলে সাবিনা অন্যমনস্ক হয়ে যায়। সে কিছু একটা ভাবছিল। সেই মুহূর্তে কলিং বেল বেজে ওঠে। সাবিনা নিজেকে সামনে চোখের পানি মুছে এসে দরজা খুলে। মেঘাও পিছনে আসে। সাবিনা দরজা খুলে আলতাফকে দেখে প্রচণ্ড রেগে যায়। সে আলতাফের গালে থাপ্পড় মারতে যায়। সেই মুহূর্তে আলতাফ কান্নায় ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে, আমি মস্ত বড় ভুল করে ফেলেছি সাবিনা, মস্ত বড় ভুল করেছি। তুমি কোন সাহসে আমার বাড়িতে পা রেখেছ? তোমার ওই নোংরা মুখ নিয়ে আমার বাড়ির দরজায় এসে দাঁড়াতে লজ্জা করলো না বুঝি? সাবিনা কঠিন গলায় কথাটি বলে। সেই সময় আলতাফ হাত জোর করে বলে, সাবিনা, আমাকে ক্ষমা করে দাও। আমার তো কিছু নেই। আমার যা আছে সবই তো তোমার কাছে। এখন তুমি আমাকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? কেন? আমাকে ডিভোর্স দেওয়ার সময় মনে ছিল না? তখন তো খুব বলছিলে তোমার ভালোবাসা তোমাকে জায়গা দিবে, সে ভালো চাকরি করে, তোমাদের সংসার সুন্দর চলে যাবে। এখন আমার দরজায় এসে আবার দাঁড়িয়েছো কেন? সাবিনা এবং আলতাফের কথোপকথনের মাঝে মেঘা বলে ওঠে, আপনি এই নোংরা মানুষটার সঙ্গে কথা বলছেন কেন কাকিমা? দরজা বন্ধ করে দিন মুখের উপর। এই ধরনের মানুষ আপনার মুখ দেখার যোগ্য নয়। আলতাফের নজরে এবার মেঘা আসে। তার কথা শুনে রেগে সে বলে, এই মেয়েটা কে? আর এইসব ভুলভাল কথা বলছে কেন? এতক্ষণে সাবিনাকে এড়িয়ে আলতাফ ঘরে প্রবেশ করে। সাবিনা কঠিন গলায় বলে, ও কোনো ভুল বলেনি। তোমার মতো মানুষের মুখ দেখাও পাপ। তাই এখনই আমার বাড়ি থেকে বের হও, দ্রুত বের হও। সাবিনা, দেখো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি একজন প্রতারকের ফাঁদে পড়েছি। যা হয়েছে ভুল হয়েছে, আমি বলছি তো। চুপ। তোমার মুখটা দেখতেও আমার ঘৃণা হচ্ছে। তাই ভালো হয় তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এটাই তোমার জন্য ভালো হবে। তুমি নিজে বেরিয়ে না গেলে আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। সেটা হয়তো তোমার জন্য ভালো হবে না। সাবিনার মুখে এই কথা শুনে আলতাফ বলে, অন্য ব্যবস্থা মানে? দারোয়ান ডেকে ঘর থেকে বের করে দিব? সাবিনার এই কথায় মেঘা তাল মিলিয়ে বলে, ওনার জন্য এটাই ঠিক। এই মেয়ে, চুপ করো। আমাদের স্বামী স্ত্রীর মাঝে কোনো কথা বলবে না।
আলতাবের এ কথা সাবিনা প্রতিবাদ করে। সে বলে, তুমি ভুলে যাচ্ছ আমরা স্বামী স্ত্রী নই, তাই ভালোই ভালোই বের হও, নয়তো দারোয়ান ডাকবো। ও আচ্ছা তাই, আমিও ভালোভাবে ক্ষমা চেয়েছিলাম। যেহেতু তুই সেটা মানছিস না, তাহলে এবার আমাকেও নিজের স্বরূপ দেখাতে হবে। তুমি আর কি দেখাবে? তোমার স্বরূপ সবাই ইতোমধ্যে দেখেছে। এভাবে এক কথা দুই কথা সাবিনা এবং আলতাবের ঝগড়া বেঁধে যায়। তর্কের মাঝে সাবিনা বারবার তাকে ঘর থেকে বের হতে বলে। এটা সাবিনার বাড়ি, আলতাবের সব সম্পত্তি সাবিনার নামে। সেজন্য এতকাল নিজের নোংরা চরিত্র প্রকাশ করতে পারেনি আলতাব। অনেক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ালেও কাউকে বিয়ে করতে পারেনি, কারণ বিয়ে করলে সব হারাতে হবে। মেয়েরাও এটা জেনে তাকে ছেড়ে দেয়। এবার প্রিয়া অর্থাৎ মমিতা সব জেনেই তাকে বিয়ে করার স্বপ্ন দেখিয়ে দুজনের ডিভোর্স করিয়ে দিয়েছে। আলতাব জানে সাবিনার বাড়ি, তাই সাবিনা তাকে বের করে দিতে পারে। এখানে সে জোর করে থাকতে পারবে না, তাই সে বলে, আচ্ছা আমি চলে যাচ্ছি, তবে হ্যাঁ এবার আমি রানা এবং রিমার কাছে যাচ্ছি। মানে তুমি ওদের কাছে কেন যাবে? যা করেছো তাতে ওরা এখন কোন পরিস্থিতিতে আছে তা ঠিক নেই। তোমার জন্য হয়তো বন্ধুদের সামনে ওরা মুখ তুলে দাঁড়াতে পারবে না, সেখানে তুমি ওদের কাছে গিয়ে ওদের মনে জ্বালা বাড়াতে চাও? এটা শুনে আলতাব শয়তানি এক হাসি দিয়ে বলে, ওরা ওর বাবার আসল রূপটা দেখলো, তাতেই ওদের লজ্জায় মুখ দেখানোর জায়গা নেই। ভাবো তো মায়ের রূপটা দেখার পর কেমন হবে? এটা শুনে সাবিনা হতভম্ব হয়ে যায়। সেই সঙ্গে মেঘাও অবাক হয়। আলতাব ঠান্ডা গলায় বলে, আমাকে এখানে থাকতে না দিলে আমি ওদের কাছেই যাব এবং তোমার রূপটা সুন্দরভাবে দেখিয়ে আসবো। এবার বলো, আমি এখানে থাকবো নাকি চলে যাব? না। সাবিনা কয়েক পা পিছিয়ে যায়। পড়ে যেতে নেয়, মেঘা ধরে ফেলে। সাবিনা বাধ্য হয়ে আলতাবকে এখানেই থাকতে বলে। এটা দেখে মেঘা অবাক হয়ে বলে, আপনি এমন এক জঘন্য লোককে বাড়িতে থাকার অনুমতি দিলেন? সাবিনা কোনো কথা না বলে শোবার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আলতাব অন্য ঘরে চলে যায়। মেঘা পুরো হতবাক হয়ে যায়। আলতাব সাবিনার সম্পর্কে এমন কি জানে যেটা সন্তানদের কাছে প্রকাশ পেতে দিতে চায় না সাবিনা, যার জন্য এই লোকটাকে বাসা থাকতে বলল। মেঘা এসব ভাবতে ভাবতে নিজের ঘরে আসলো। এই ঘরের একটি রুম তার জন্য ছেড়ে দিয়েছে সাবিনা। সে তার সে ঘরটিতে এসেই বসে। অবশ্যই এর জন্য অগ্রিম ভাড়াও নিয়েছে সাবিনা, তবে বিছানা সহ কিছু জিনিস ফ্রি পেল মেঘা। অন্য কোথাও ভাড়া থাকলে এসব অবশ্য পেত না, তাই তার জন্য ভালোই হলো। তার ঘরে সেই বিছানায় বসে সে ভাবনায় মগ্ন হয়ে গেল। সেই মুহূর্তে কেউ একজন তাকে ফোন দেয়। ফোনটা ধরে মেঘা বলে, হ্যাঁ বাসা পেয়ে গেছি। এটা বলে ফোনটা কেটে দেয়। সে আর কথা বাড়ায় না। তার মাথায় আলতাব এবং সাবিনার রহস্য ঘুরছে। সে বসে বসে ভাবছিল। সেই সময় মানুষের শোরগোলের শব্দ কানে আসলো। সে শব্দ শুনে বাইরে বের হয়ে দেখে এই বিল্ডিংয়ে ভাড়া থাকা সবাই এসে জড়ো হয়েছে। মেঘা সবাইকে দেখে অবাক হয়ে যায়। সাবিনা বের হতে সবাই ঘিরে ধরল। সবার একটাই কথা, আলতাবের মতো জঘন্য লোককে সে ঘরে তুললো কেন? একজন তো বলে বসলো, লোকটার যে নজর ভালো না সেটা তো আমি আগেই বুঝতে পারছিলাম, শুধু প্রমাণের অভাবে কিছু বলতে পারিনি। আপনাদের না ডিভোর্স হয়েছে, তাহলে আপনার স্বামী এখানে কি করছে? দেখুন, আপনার স্বামী মেয়ের বয়সী একটি মেয়ের সঙ্গে যা করেছে, তারপর আমরা একই বিল্ডিংয়ে তার সঙ্গে থাকার ভরসা পাবো না, তাই তাকে ঘরে রাখলে আমরা বাড়ি ছেড়ে দেব। একজন এই কথা বলে উঠলে অন্য একজন প্রতিবাদ করে বলে, আমরা বাড়ি ছাড়বো কেন? ডিভোর্স হওয়ার পর তারা স্বামী স্ত্রী একই বাসা থাকলে তো আমরা এদের সালিশ করব। এসব নোংরামি তো চলবে না। দেখুন, আমি তার সঙ্গে থাকতেও চাই না। সে জোরপূর্বক বাসায় এসে উঠেছে, এসে ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। আমিও চাই সে আমার বাসা থেকে বের হয়ে যাক। সাবিনার এই কথাগুলো সবার মুখ বন্ধ করে দিল। এতক্ষণ তারা ভাবছিল সাবিনা ডিভোর্সের পরও তার স্বামীকে ঘরে জায়গা দিয়েছে, কিন্তু বিষয়টা যে অন্য। আলতাব জোর করে বাসায় উঠে রয়েছে, এটা বুঝতে পেরে সবাই বলে, তার মানে ও লোকটা জোর করে এখানে থাকছে। আপনি চিন্তা করবেন না, ঘটনা এমন হলে ওনার মতো নোংরা লোককে কিভাবে বের করতে হয় সেটা আমরা জানি। আমরা আপনার হয়ে কাজটা করে দিচ্ছি। এরপর সবাই গিয়ে আলতাবের ঘরের দরজায় ধাক্কা দেয়, তাকে দরজা খুলতে বলে। আলতাব ভেতরে বসে ভয়ে কাঁপছিল। বিল্ডিংয়ের সবাই যে ইতিমধ্যে তার বাসের ভিডিও দেখেছে এবং তাকে এই বাড়িতে আসতে দেখে চলে এসে ঝামেলা করছে, সেটা বুঝতে পেরে আলতাব ভয় পায়। এখন সবাই মিলে তাকে তাড়িয়ে দিলে তো তার যাওয়ার কোনো জায়গা থাকবে না। তার তো কিছুই নেই, বাইরে গিয়ে কারো সাহায্য চাইবে তেমন আত্মীয় নেই। প্রিয়ার মতো সুন্দরী ছোট্ট এক মেয়ে তাকে ভালোবেসেছে, এটা তার কাছে স্বপ্নের মতো ছিল। তার ভালোবাসার মায়ায় পড়ে আলতাব হিতাহিত জ্ঞান হারিয়ে সব হারালো। বাসের ওই ঘটনার পর সে বাসায় কিভাবে এসেছে একমাত্র সে জানে। একটি অটোতে ওঠার পর সেখানে এক যাত্রী তাকে চিনতে পারে। সে অটো ড্রাইভারকে বলতে সে অটো থেকে তাকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়।
পরবর্তীতে তাকে বাধ্য হয়ে মুখ লুকিয়ে অন্য অটোতে উঠতে হয়, অতঃপর এখানে আসা। সে আগেই বুঝেছিল সাবিনা তাকে এখানে থাকতে দেবে না, তাই সাবিনাকে ভয় দেখিয়ে এখানে থাকার ব্যবস্থা করে নিবে ভেবেছিল। কিন্তু এখন সবাই মিলে তাকে তাড়ালে তো তার কিছু করা থাকবে না। এইসব ভেবে আলতাফ খুব ভয় পাচ্ছিল। বাইরে সবাই দরজা ধাক্কাচ্ছে, এত জোরে ধাক্কাচ্ছে মনে হয় ভেঙেই ফেলবে। আর চিৎকার করে বলে, বের হ, আমাদের ঘরে মেয়ে বউ আছে। তোর মতো কুলাঙ্গারকে এখানে রেখে দিয়ে আমরা তো নিজেদের বিপদ বাড়াতে পারি না, বের হ। আলতাফ না পেরে দরজা খোলে। সে দরজা খুলতে সবাই তার দিকে তেড়ে আসে। সে হাত জোর করে বলে, দয়া করে আমার কথাটা শুনুন। চুপ, তোর মতো বাজে লোকের কথা কি শুনবো? কে একজন এই কথা বলে উঠতে আলতাফ অনুনয়ের সুরে বলে, দেখুন, আমি আমার মান সম্মান, বাড়ি ঘর, স্ত্রী সন্তান সব হারিয়েছি। এখন এই মুহূর্তে আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমাকে অন্তত আমার একটা ব্যবস্থা করার সময় দিন। আলতাফের কথা কেউ গুরুত্ব দিচ্ছে না। আলতাফ সাবিনার পাশে এসে তাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, তুমি একটু বোঝাও, আমি আমার মাথা গোজার একটা ঠাঁই পেলে চলে যাব। অন্তত 2টা দিন আমাকে থাকতে দাও। মগের মূল্য পেয়েছেন? 2টা দিন থাকবেন? কার সঙ্গে? যে স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন তার সঙ্গে? এসব কথা শুনে আলতাফ সাবিনাকে আবারও পুরনো কথা মনে করিয়ে দেয়। সাবিনা এবার সবার উদ্দেশ্যে বলে, আমি একটা কথা বলি। সবাই থেমে যায়। সাবিনা শান্ত গলায় বলে, আজ হয়তো তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু একটা সময় সে আমার স্বামী ছিল, আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ ছিল। এখন তার রাত কাটানোর মতো মাথার উপর একটা ছাদ নেই। তাছাড়া তার আসল রূপ যেহেতু প্রকাশ পেয়েছে, সেহেতু কেউ তাকে বাসা ভাড়াও দেবে না। কিন্তু আমি তো তাকে ফেলে দিতে পারছি না। তার মানে আপনি আপনার ডিভোর্স দেওয়া স্বামীর সঙ্গে থাকবেন? এই কথাটা একজন বলতে সবাই ছিছি করে উঠল। সাবিনা সবাইকে থামিয়ে বলল, প্লিজ আমার কথাটা শুনুন। আমি তার সঙ্গে থাকতে চাচ্ছি না, বা আমার ঘরে রাখতে চাচ্ছি না। তাছাড়া আমার ঘরের একটি রুম আমি মেঘাকে ভাড়া দিয়েছি। এখন এখানে তাকে রেখে আমি মেঘার ক্ষতি করতে পারি না। তার যা স্বভাব, আমি শুধু তাকে একজন ভাড়াটিয়ার মতো ভাড়া দিতে চাই আমার ঘর। তবে সেটা এখানে নয়, আমাদের দারোয়ান যেখানে থাকে সেখানে। কয়েকটা দিনের জন্য আমি শুধু তাকে সেখানে থাকার অনুমতি দিতে চাই। তবে হ্যাঁ, তার বিনিময়ে ভাড়া অথবা দারোয়ানের কাজে সাহায্য করতে হবে তাকে। শুধুমাত্র এই শর্তেই থাকতে দেওয়া হবে। সবাই আলতাফকে গালমন্দ করলেও এই কথা তেমন দ্বিমত জানায় না। তাছাড়া আলতাফ তাদের কাছে হাত জোর করে বলছে, আমি তো এতদিন ছিলাম, আপনাদের কোনো ক্ষতি হয়েছে? হয়নি তো? দয়া করে কয়েকটা দিন থাকতে দিন। বাইরে বের হলে লোকজন আমাকে ধরে মেরেই ফেলবে। আমি না হয় একটা ভুল করেছি, তার জন্য ক্ষমা চাই। এই ভুলের শাস্তিস্বরূপ আপনারা আমাকে মৃত্যুর দিকে ঠেলে দেবেন না। সবাই তাই দয়া দেখিয়ে রাজি হয়। মেঘা এতক্ষণ দাঁড়িয়ে সবার কাণ্ড দেখছিল। লোকজন ধীরে ধীরে যার যার ফ্ল্যাটে চলে যায়। তবে 2জন বলে যায়, আমরা এখানে থাকবো না। সরি, এমন খারাপ মানুষ যেখানে আছে সেখানে আমাদের থাকা সম্ভব নয়। তারা 2 দিনের মধ্যে বাসা ছেড়ে দিবে জানিয়ে চলে যায়। সাবিনা তাদের কিছুই বলে না। সবাই চলে গেলে সাবিনা আলতাফকে বলে, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, গিয়ে দারোয়ানের সঙ্গে কাজ করো। এখন থেকে সেখানেই থাকবে, এখানে আসার চেষ্টাও করবে না। সুযোগ পেয়ে এভাবে আমাকে দারোয়ানের ঘরে পাঠালে? তুমি চাইলে অন্য ব্যবস্থা করতেই পারতে, কিন্তু সেটা করলে না। আলতাফের কথা শুনে সাবিনা তার দিকে আঙ্গুল তুলে বলে, তোমার মতো মানুষকে থাকতে দিয়েছি, এটাই অনেক। তাই এটা নিয়ে খুশি থাকো। সাবিনা? আলতাফ চোখ রাঙিয়ে ওঠে। সাবিনা সেটা গুরুত্ব না দিয়ে বলে, একদম নয়। তুমি যদি ভেবে থাকো আমি তোমাকে ভয় পাই, তাহলে ভুল ভাবছো। আমি ভয় পেয়ে তোমাকে এখানে থাকার অনুমতি দেইনি, বরং দয়া দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, দয়া দেখিয়ে। ভয় মোটেই পাই না। তাই তোমার যা ইচ্ছা করতে পারো। তোমার কথা আমার সন্তানরা বিশ্বাস করবে না, করলেও তারা বুঝবে তাদের মা কোন পরিস্থিতিতে কি করেছে। এটা বলে সাবিনা আলতাফকে বেরিয়ে যেতে বলে। আলতাফ কথা না বাড়িয়ে বেরিয়ে যায়। আলতাফ বেরিয়ে যেতে সাবিনা সোফায় বসে পড়ে। সে বসে কান্না করে দেয়। সেদিন আলতাফ তার কথা শুনিয়ে তাকে ডিভোর্স না দিলে আজকের দিনটা তাকে দেখতে হতো না। তাদের 25 বছরের সংসার জীবন আর কটা বছর না হয় কাটিয়ে দিত। তা না করে হাঁটুর বয়সী এক মেয়ের সঙ্গে জড়িয়ে গেছে। দিল তো মেয়েটা এভাবে বাসের মধ্যে অপদস্থ করে? এসব বিড়বিড় করে সাবিনা কান্নায় ভেঙে পড়ে। মেঘা অবাক হয়ে বলে, মেয়েটা ফাঁসিয়ে দিয়েছে মানে? সাবিনা মেঘার কণ্ঠ শুনে তার দিকে তাকায়। মেঘা এসে তার পাশে বসে। সাবিনা শান্ত গলায় বলে, আমি আলতাফের কথা বিশ্বাস করি, ওর চরিত্রে দোষ আছে, কিন্তু তাই বলে যে ভিড় বাসে ও কোনো মেয়ের সঙ্গে নোংরামি করবে এত সাহস ওর নেই। তাছাড়া এই মেয়ের সঙ্গে যে ওর সম্পর্ক ছিল সেটা আমি সেদিনই জেনেছি। সেদিন ওর ফোনে আমি এই মেয়ের ছবি দেখেছি। তাই এই মেয়েটাই যে প্রেমের নামে একে ফাঁসিয়েছে এটা মিথ্যা নয়। হয়তো টাকা পয়সার জন্য ওকে ধরেছিল। যেই শুনেছে সব আমার নামে, তখন নিজের আসল রূপ দেখিয়ে দিয়েছে। নয়তো এত ছোট মেয়ে এমন বুড়ো বয়সের পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্ক করবে কেন? নির্লজ্জ বেহায়া মেয়ে। টাকা দেখলে এরা বুড়োও দেখে না, এতটাই খারাপ এরা।
সাবিনা শেষ কথাগুলো খুব রাগ নিয়ে বলে। মেঘা তার কথা শুনে কিছুটা অবাক হয়ে বলে, আপনি নিশ্চিত এই মেয়ের সঙ্গে ওনার প্রেমের সম্পর্ক ছিল? সত্যি এতটুকু মেয়ের সঙ্গে? সাবিনা হ্যাঁ সূচক মাথা নাড়ালে মেঘা অবাক হয়ে যায়। তার বয়সী মেয়েটা, এই মেয়ে নাকি তার বাবার চেয়েও মনে হয় বড়। আলতাফ তার সঙ্গে প্রেম করেছে, তাও টাকার জন্য। অতঃপর টাকা না পেয়ে তাকে অপমান করলো। মেঘা এটা বিশ্বাস করতে পারছে না। তার মনে হচ্ছে বাসের ঘটনাটাই সত্যি, কিন্তু সাবিনা খুব জোরের সঙ্গে কথাটি বলে। মেঘা তাই চুপ করে যায়। সাবিনা মন খারাপ করে বসে থাকে। সাবিনার মন খারাপ দেখে মেঘা বলে, ঘুরতে যাবেন মানে? সাবিনা বুঝতে না পেরে অবাক হয়ে তার দিকে তাকায়। মেঘা নরম গলায় বলে, যে আপনাকে ঠকালো তার কথা ভেবে মন খারাপ করে না থেকে বরং একটু ঘুরতে চলুন, দেখবেন মনটা ফ্রেশ লাগবে। মুক্ত বাতাসে নিঃশ্বাস নিয়ে দেখুন, খুব ভালো লাগবে। মনের ভেতরে থাকা সব ভারী জিনিস নেমে যাবে। তুমি আমার মতো বুড়ো একজনকে নিয়ে ঘুরতে যাবে? তোমার বোরিং লাগবে না? সাবিনার এই প্রশ্নটা শুনে মেঘা না সূচক মাথা নাড়ায়। অতঃপর বলে, আপনাকে না আমার খুব কাছের মানুষ মনে হয়। আমি জানি না, আমি সবসময় সুখ দুঃখ বিনিময়ের কথা যাকে বলি তাকেই খুব আপন লাগে, সেজন্য নাকি অন্য কারণে। তবে আপনাকে অন্যদের চেয়ে বেশি আপন লাগে, তাই তো আপনার বাসায় থাকতে চলে এলাম। এই জন্যই আমার মনে হয় আপনার সঙ্গে ঘুরলে আমার ভালো লাগবে, হয়তো খুব ভালো লাগবে। মেঘার মুখে এই কথা শুনে সাবিনা কিছুটা হকচকিয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে বলে, জানি না আমার সঙ্গে কি হচ্ছে, তবে তোমার মুখটা যখন থেকে দেখেছি তখন থেকে খুব মায়া লাগছে। যখন তুমি বললে তুমি রাতটা পার্কে কাটিয়েছো, তখন আমার খুব খারাপ লেগেছে। আমার মনে হয়েছে ওই সময় যদি কোনো শকুনের নজর তোমার দিকে পড়তো তাহলে তোমার কি হবে? আমি সচরাচর এক কথায় কাউকে বাসা ভাড়া দিই না, নিজের ফ্লোরের একটা ঘর ছাড়া তো দূরের কথা। সেখানে তোমাকেই কেন জানি দিয়ে দিলাম। আচ্ছা, তুমি কি আমার কাছের কেউ? এটা শুনে মেঘা মুচকি হাসি দেয়। হাসি মুখে ধরে রেখেই বলে, না, আমি আপনার কাছের কেউ নেই, তবে আমি আপনাকে দেখে মনে যে টান অনুভব করেছি, আপনার মাতৃ হৃদয় হয়তো সেই একই টান অনুভব করেছি, তাই মনের টানে আমাদের কাছে লাগছে একে অপরকে। এটা শুনে সাবিনা জবাব দেয় না। সে অদ্ভুত এক মায়ের নজরে মেঘার দিকে তাকিয়ে থাকে। মেঘা এটা লক্ষ্য করে শান্ত গলায় বলে, চলুন না ঘুরে আসি। সাবিনা এবং মেঘা ঘুরতে বের হয়। বাড়ির বাইরে বের হলে আলতাবের মুখোমুখি হয় সাবিনা। এটা দেখে মেঘা সাবিনার কানের কাছে বিড়বিড় করে বলে, তাকে নিজের দুঃখ নয় সুখটা দেখান, এটাই তার জন্য যথার্থ শাস্তি। মেঘার কথার ভাবার্থ বুঝতে পেরে সাবিনা হাসিমুখী মেঘাকে বলে, গাড়ি করে যেতে ইচ্ছে করছে না, চলো দুজন রিক্সা করে যাই, রিক্সায় ঘোরার মজাই আলাদা। হ্যাঁ চলুন, মেঘা হাসি মুখে জবাব দেয়। আলতাপ অবাক হয়ে যায়। তাদের জীবনের এই অবস্থা, সেই মুহূর্তে সাবিনা ঘুরতে যাচ্ছে, তাও এত খুশি মনে। মেঘা রিক্সায় রাখতে চলে গেলে আলতাপ সাবিনাকে বলে, তোমার মনে এত খুশি আসছে কিভাবে? খুশি না থাকার কি হলো? কেউ একজন আমাকে ডিভোর্স দিয়েছে বলে আমি আমার জীবনের সব খুশি বিসর্জন দিব? সরি, কচি মেয়ে পেয়ে বুড়ি বউকে ভুলে যাওয়া স্বামীর কথা ভেবে এত বড় ত্যাগ স্বীকার করতে পারবো না। এতটা খারাপ সময় আসে নাই আমার। এটা বলে সাবিনা আলতাপকে এড়িয়ে চলে যায়। আলতাপ মনে ভীষণ কষ্ট পায়। নিজের সামান্য এক ভুলের জন্য সব হারালো। আলতাপ মলিন মুখে সাবিনার উদ্দেশ্যে বলে, হ্যাঁ ভালো থাকো। সাবিনা কথাটা শুনেও শুনল না। ইতিমধ্যে মেঘা রিক্সা নিয়ে আসে। সাবিনা উঠতে নেয়, তখন মেঘা হাত বাড়িয়ে দেয়। সাবিনা হাসি মুখে তার হাত ধরে রিক্সায় ওঠে। দুজনে রিক্সায় করে পুরো শহরটা ঘোরার সিদ্ধান্ত নেয়। সাবিনার বিষয়টা খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। পুরোটা দিন মেঘা তাকে খুশি করার জন্য অনেক কিছু করেছে। সব কিছু সাবিনার ভালো লেগেছে। সেই সঙ্গে তার মনে প্রশ্নও জেগেছে, 2 দিনের পরিচয়ের এই মেয়েটি কেন তার এত ভালো চাচ্ছে। ওই মনের টানে কাছের মানুষ হলাম যে। সাবিনার অবাক হয়ে যায়। তার মনে মনে বলা কথাটি মেঘা শুনতে পেল। সত্যি বলতে শুনতে তো পায়নি, তবে বুঝতে পেরেছে। অবশেষে মেঘা এবং সাবিনা আইসক্রিম খেতে খেতে বাসায় ফেরে। সাবিনা এবং মেঘা হাসি মুখেই তাদের ফ্লোরে আসে। সেখানে এসে সাবিনা হতবাক হয়ে যায়। ঘরের দরজা খোলা। সাবিনা দরজা খুলে দ্রুত পায়ে ভেতরে প্রবেশ করে। ভেতরে গিয়ে রানা এবং রিমাকে দেখে স্বস্তি পায়। রানা সাবিনাকে দেখিয়ে বলে, বাহ, ঘোরাফেরা ভালোই তো হচ্ছে। মানে? সাবিনা বুঝতে না পেরে জিজ্ঞেস করে। রানা কিছুটা রাগ নিয়ে বলে, এদিকে তোমার স্বামীর জন্য আমাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। ক্লাস, ক্যাম্পাস, হোস্টেল, কোথাও শান্তি পাচ্ছি। সবাই আমাদের নিয়ে হাসাহাসিতে মেতে উঠেছে। সেখানে তুমি ওই কুলাঙ্গারকে এখানে দারোয়ানের সঙ্গে থাকতে দিয়েছো, আবার অন্য এক অপরিচিত মেয়ের সঙ্গে ঘুরতেও যাচ্ছ। তোমার দিন তো ভালোই কাটছে। ভাইয়া থাম, তুই বুঝতে পারছিস না মায়ের উপর দিয়ে কী যাচ্ছে? সেখানে সে যদি একটু মনটা হালকা করতে ঘুরতে যায়, আমাদের তো সেটা সাপোর্ট করা উচিত। রিমার কথা শুনে রানা আরও রেগে যায়। তার মনে পড়ে যায় তার সঙ্গে কি হয়েছে। বন্ধুরা তার বাবার কাণ্ড নিয়ে তার সঙ্গে মজা নিচ্ছে। সে না পেরে যখন বলে তার বাবা মা আলাদা হয়ে গেছে, বাবার সঙ্গে তাদের আর সম্পর্ক নাই, এই কথা রানা বলেছিল। এই আশায়
যে এটা বললে অন্তত সবাই তাদের কথা শোনাবে না, কিন্তু তেমন কিছুই হয়নি, বরং উল্টো হয়েছে। এটা শুনে আরও রানাকে বেশি করে কথা শুনিয়েছে, আরও বেশি মজা নিয়েছে। রিমার ক্ষেত্রে এতটা হয়নি, সবাই তার বাবাকে চিনত না তাই, কিন্তু রানার প্রোফাইলে তাদের ফ্যামিলি ফটো থাকায় ঘটনা সবাই জেনে যায়। তবে রিমাও কম সহ্য করেনি। অতঃপর তারা দুই ভাই বোন এসব সহ্য করতে না পেরে বাসায় আসে। এখানে এসেও শান্তি নেই, প্রতিবেশীরাও আকার ইঙ্গিতে কথা শুনিয়েছে। এসব সাবিনা বুঝতে পেরে সন্তানদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, তবে রানা এসব শুনতে চায় না। সে মাকে দূরে সরিয়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। রিমা এটা দেখে বলে, মা, ভাইয়াকে একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। সাবিনা মাথা নাড়ায়। মেঘা এখানে কি বলবে বুঝতে না পেরে বলে, আমি আমার ঘরে যাচ্ছি, যাও। সাবিনা কথাটি বলতে মেঘা চলে যায়। মেঘা চলে যেতে রিমা বলে, মা, আমাদের এই ফ্লোরে তো তুমি ভাড়া দাও না, এটা তো আমাদের ঘর, ঘরের মধ্যে একটি রুম তাকে ছেড়ে দিলে, কিন্তু কেন? মেয়েটা বাসা খুঁজে পাচ্ছিল না, আমার তার জন্য বেশ মায়া হচ্ছিল, তাই দিলাম। আমাদের এখানে তো 2টা রুম এমনি ফাঁকা থাকে, একটাতে থাকুক সে। সাবিনার এই কথায় রিমা সন্দিহান গলায় বলে, এভাবে তাকে বাসায় জায়গা দেওয়া ঠিক হলো? যদি মেয়েটার মতলব খারাপ হয়? এটা শুনে সাবিনা তাকে চিন্তা করতে বারণ করে, সে দেখে নেবে বিষয়টা। এই সন্দেহ সাবিনারও ছিল, তবে আজকে একসঙ্গে ঘোরার পর পুরোপুরিভাবে সব সন্দেহ দূর হয়ে গেছে। মেয়েটাকে তার ভীষণ মিষ্টি মনে হচ্ছে, খুবই ভালো মেয়ে। সাবিনা এখন মেয়েটাকে নিয়ে চিন্তিত নয়। সে এখন রানা এবং রিমা এখানে আসায় চিন্তায় পড়ে যায়। আলতাবের সঙ্গে তাদের দেখা হলে এবং সে যদি কিছু বলে দেয়, সেই ভয়টা হচ্ছে সাবিনার। কয়েকদিন কেটে যায়। রিমা এবং রানা নিজেদের ঘরবন্দি করে রেখেছে। বাহিরে বের হলে প্রতিবেশীদের নানান কথা কানে আসে। মাঝে মাঝে তো তাদের হাসির শব্দ শুনলেও তাদের ভয় হয়। তাদের নিয়ে না হাসলেও তাদের মনে হয় তারা বোধহয় তাদের দেখেই হাসছে। সেজন্য ঘর থেকে বের হওয়া বাদ দিয়েছে। সাবিনা তার সন্তানদের যতটা পারছে সামলাচ্ছে। সে সঙ্গে মেঘা সকালে নিজের কাজে বেরিয়ে যায়, বিকালে ফিরে এসে সাবিনা এবং রিমার সঙ্গে বেশ গল্প করে, তাদের সময় দেয়। সে সঙ্গে এই পরিস্থিতিতে নিজেদের সামলানোর অনুপ্রেরণা দেয়। তবে মেঘা রানার সঙ্গে তেমন কথা হয় না। এইভাবেই কয়েকটা দিন কেটে যায়। আলতাব হঠাৎ এসে সাবিনার দরজায় দাঁড়ায়। সাবিনা এটা দেখে রেগে যায়। সে রাগান্বিত গলায় বলে, তোমাকে না বলেছি নিচতলায় থাকবে সবসময়, কখনো আমাদের এখানে আসবে না? তাহলে আসছো কেন? আমার কিছু টাকা লাগবে। এটা শুনে সাবিনা আরও রেগে যায়। আলতাবের গলা পেয়ে রিমা এবং রানাও বের হয়। রানা তো আলতাবকে দেখে রেগে যায়। সে তেড়ে এসে বলে, তোর লজ্জা করে না নিজের নোংরা মুখটা নিয়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছিস? একটুও লজ্জা করে না? নিজের সন্তানের মুখে এমন কথা শুনে আলতাব অসহায় চোখে তাকায়। পরক্ষণে নিজেকে সামলে বলে, সাবিনা, আমাকে কিছু টাকা দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। মামার বাড়ির আবদার? আমার মা তোকে টাকা দেবে কেন? রানা কথাটি বললে সাবিনাও তাল মেলায়। সে আলতাবকে টাকা দেবে না। আলতাব অনুরোধ করে বলে, প্লিজ টাকাটা দাও। সেদিন বাসে যে আমি কিছু করিনি সেটা প্রমাণ করতে একজনকে টাকা দিতে হবে, তাই চাচ্ছি, আমাকে একবার সুযোগ দাও। রানা তো তার কোনো কথাই শুনতে চাচ্ছিল না, সে মারতেই যাচ্ছিল। রিমা এবং সাবিনা থামায়। সাবিনাও টাকা দিতে রাজি হয় না। রিমা নরম গলায় বলে, প্লিজ বাবা, তুমি আমাদের সামনে থেকে যাও, তোমার জন্য আমাদের জীবনটা তো পুরো শেষ হয়ে গেছে, এবার দয়া করে যাও, আমরা ভালো থাকছি সেটা থাকতে দাও। এর সঙ্গে এত ভালোভাবে কথা বলছিস কেন? একে থাকতে দেওয়াই ভুল হয়েছে, একে এই পাড়া থেকে বের করে দেওয়া উচিত। আমি দারোয়ানকে ডাকছি। রানার মুখে এই কথা শুনে আলতাব এবার রাগ নিয়ে বলে, চুপ বেয়াদব, তুই আমার বাড়ি থেকে আমাকে বের করবি? নেহাত একটা ভুল করেছি, তাই দারোয়ানের সঙ্গে থাকতে রাজি হয়েছি। এটার মাধ্যমে ভুল শুধরাতে চেয়েছি, ক্ষমা চাচ্ছি। তার মানে এটা নয় যে তোরা আমার আপন হয়ে আমার সঙ্গে কুকুরের মতো আচরণ করবি। ভুলে যাস না, এটা আমার বাড়ি, এটা তোমার বাড়ি নয়, তুমি ভুলে যাচ্ছ। এটা একসময় হয়তো তোমার বাড়ি ছিল, কিন্তু এখন নেই। সাবিনার কথাটি শুনে আলতাব ঠান্ডা মাথায় বলে, তাই না? তা বলবো, আমার এই বাড়িটা তুমি কিভাবে তোমার রূপ যৌবন দিয়ে হাতিয়ে নিয়েছো? সুযোগ পেয়ে আমার সন্তানদের আমার বিপক্ষে পাঠিয়ে দিয়েছো। তো বলবো তাদের তোমার কীর্তি, কিভাবে মানুষকে নিজের মোহে বন্দি করে তার সব লিখে নিয়েছো, বলবো? এটা শুনে সাবিনা ভয় না পেয়ে খুব কৌশলে বলে, হ্যাঁ বলো। স্বামী চরিত্রহীন, অন্যের মোহে পড়ে আমার সন্তানদের ঠকাতে পারে ভেবে আমি সব কিছু সময় থাকতে বুঝে নিয়েছি। এটা যদি আমার ভুল হয় তবে ভুল, আমি যা করেছি আমার সন্তানদের জন্য। একদম নাটক করবে না। এটা বলতে রানা এসে আলতাবকে ধাক্কা দেয়। সেই মুহূর্তে মেঘাও কাজ থেকে বাড়ি ফেরে। সে এসব দেখে অবাক হয়ে যায়। রানা রাগান্বিত গলা বলে, একদম আমার মায়ের সঙ্গে তর্ক করবে না, এখনই আমাদের বাড়ি থেকে বের হও। আমার মা তোমার থেকে সব সম্পত্তি আগেই নিজের করে নিয়েছে, বেশ করেছে। নয়তো মেয়ের বয়সী এক মেয়েকে আজ সব দিয়ে দিতে, আমাদের পথে বসাতে। এটা শুনে আলতাব সাবিনাকে গালি দিয়ে বলে, সত্যিটা বল, তোর ছেলেকে বল তুইও ধোয়া তুলসী পাতা না। একটু থেমে আলতাব রানাকে ধাক্কা দিয়ে সাবিনাকে চেপে ধরে বলে, তুই বুঝি ভালো খা? তুই জানতি না আমার চরিত্র খারাপ?
আমি বউ থাকতে অন্য মেয়েকে সময় দিই, সেসব জেনেও আমাকে বিয়ে করেছিস কেন? তুই ভালো খা, ভালো হলে তো করতি না। বল তোর ছেলেকে তোর প্রথম ছেলেটা কিভাবে মারা না গেলে সেটার বয়স এখন 24 বছর হতো? কিভাবে হতো যেখানে আমাদের বিয়ের বয়স 25? বল। এসব শুনে রানা এবং রিমা হতভম্ব হয়ে যায়। সাবিনা রাগান্বিত গলা বলে, অবুঝ বয়সে তোর সঙ্গে ভালোবাসার জালে ফেসে গিয়েছিলাম বলেই তো নিজের সম্মানের জন্য তোকে বিয়ে করতে হয়েছে, নয়তো তোর মতো চরিত্রহীনের সঙ্গে ঘর কে করতো? আলতাফ এবং সাবিনা একে অপরকে দোষারোপ করে গালি দিয়ে যাচ্ছে। এসব দেখে রানা এবং রিমা যা বোঝার বুঝে যায়। তারা দুজনকে চুপ করে আলতাফকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। সেই সঙ্গে এখানে আর আসলে খবর করে দিবে বলে জানায়। আলতাফ আবার ঘরের মধ্যে প্রবেশ করতে গেলে রানা দরজা বন্ধ করে দেয়। এতক্ষণে ঘরের ভিতর মেঘা প্রবেশ করে গিয়েছে। সেও সাবিনা এবং আলতাফের কথা শুনে অবাক হয়। আলতাফ শেষে আরও কিছু বলতে চাচ্ছিল কিন্তু পারেনি। তার আগে রানা বের করে দিয়েছে। তবুও আলতাফ দরজার বাইরে দাঁড়িয়ে বলেছিল, তোরা আরও অনেক কিছু জানিস না। শোন, তোদের মায়ের কীর্তি শোন। এই সাবিনা, আমাকে টাকা দাও। টাকা না দিলে আমি সব বলে দিব, সবাইকে বলে দিব। একা আমি দোষী হয়ে থাকবো না। রানা এবং রিমা সাবিনার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছে। সাবিনা অসহায় চোখে তাদের দেখে। রানা শান্ত গলায় বলে, বিয়ের আগেই তোমরা দুজন সন্তানের বাবা মা হয়ে গিয়েছিলে। তোর বাবার ভালোবাসা মায়া আমি ফেসে গিয়েছিলাম, অনেক বাজেভাবে ফেসে গিয়েছিলাম। সাবিনার মুখে এই কথা শুনে রানা রিমাকে বলে, ব্যাগ গুছিয়ে নে, এর চেয়ে আমরা পড়ালেখা করলে কাজ দিবে। কথা তো এখানেও সবার শুনছি, সেখানেও না হয় শুনলাম। তাছাড়া এখন যা হচ্ছে তাতে প্রতিবেশীরা এবার বাবার সঙ্গে মাকে নিয়েও পড়বে। আমাদের বাবা মায়ের অপকর্মের জন্য এখন এখানে পড়ে কেরিয়ার এবং জীবন দুটোই নষ্ট করার কোনো মানে হয় না। তার চেয়ে ক্যারিয়ারের জন্য পড়ালেখাটা শেষ করি। যদিও রিমা যেতে চাচ্ছিল না, তবে সাবিনারও মনে হয় রানার এই সিদ্ধান্তই সঠিক। আলতাফ যা শুরু করেছে তাতে এই কথা বিল্ডিংয়ের সবার মাঝে ছড়াতে সময় লাগবে না, তাই তাদের দূরে থাকাই ভালো। তাছাড়া তাদের পড়ালেখা তো শেষ করতে হবে। মেঘা এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করে। সেদিন বিকালেই রানা এবং রিমা বিদায় নিলে সাবিনা কান্নায় ভেঙে পড়ে। সেই সময় মেঘা এসে সাবিনাকে সান্ত্বনা দেয়। সে বুঝতে পারে যে সেদিন আলতাফ কোন ভয় দেখিয়ে ঘরে স্থান পেয়েছিল। আজ তো সেটা সন্তানদের সামনে প্রকাশ হয়েই গেছে। আজকাল তো এরকম ঘটনা অনেক ঘটছে। বিয়ের আগে প্রেমিক প্রেমিকা ঘনিষ্ঠ সময় কাটাচ্ছে, সেখানে সাবিনা 25 বছর আগে করা কাজের জন্য এখন অনুতপ্ত হচ্ছে। এটা তো ভালো গুণ। মেঘা সাবিনাকে বলে, আপনি খুব ভালো মানুষ, তাই তো নিজের ভুলটা বুঝতে পেরেছেন। এসব নিয়ে কষ্ট পাবেন না। যা হয়ে গেছে তা হয়ে গেছে, যা ঘটে গেছে তা তো বদলানো যাবে না। তাই বলে কি সব ভুলে যাওয়া যায়? সাবিনার মুখে এই কথা শুনে মেঘা নরম গলা জিজ্ঞেস করে, আপনার প্রথম বাচ্চাটা মারা গেল কিভাবে? সাবিনা খুব সংক্ষেপে বিষয়টি খুলে বলে। সে গর্ভবতী হয়ে যায়, আলতাফকে বিয়ের জন্য চাপ দেয়। অতঃপর 4 মাসের গর্ভাবস্থায় তাদের বিয়ে হয়। আলতাফের কথাটি পুরোপুরি সত্যি নয়। সেই সন্তান বেঁচে থাকলে তার বয়স 26 হতো না। এই কথাটি সে রানা এবং রিমার সামনে এই জন্য বলেছে যাতে খুব সহজে তারা বুঝতে পারে সাবিনা বিয়ের আগেই গর্ভবতী হয়েছিল। সেজন্য বাড়িয়ে বলেছে। সেই সন্তানটি নষ্ট হয়ে যায়, পেটের মধ্যে মারা যায়, সেজন্য থাকেনি। এই কথা শোনার পর মেঘা কিছু বলার ভাষা খুঁজে পায় না। সাবিনা বুঝতে পেরে বলে, কোনো মা চায় না তার সন্তানদের কাছে খারাপ হতে। আমিও চাইনি। আমি বিয়ের আগে একটি ভুল করে ফেলেছিলাম। এটা সন্তানদের কাছে প্রকাশ পাওয়া শোভনীয় নয়, সেই জন্য ভয় পাচ্ছিলাম। আর সেই ভয়টা কাজে লাগিয়ে আলতাফ আমার থেকে টাকা নিতে চাচ্ছিল। লাভ না হওয়ায় এমনভাবে সবটা বলল যে রানা এবং রিমা সব বুঝে গেল। সাবিনা কথাটি বলে নীরবে চোখের পানি ফেলে। মেঘা নিজের হাত দিয়ে চোখের পানিটা মুছে দিতে সাবিনা কিছুটা কেঁপে ওঠে। সে পরম মায়ায় মেঘার দিকে তাকায়। মেঘা মিষ্টি হাসি দিয়ে বলে, জীবন এমনই, মানুষের জীবনে কত কিছুই তো ঘটে যায়। সব মনে রেখে চোখের পানি নাই বা ফেললেন। আমার পরিস্থিতি তুমি বুঝবা না গো মেয়ে। সাবিনার এই কথায় মেঘা কিছুটা উপহাস করে হেসেই বলে, সব বুঝি, এত অবুঝ নেই, না বলা অনেক কথাও বুঝে নেই। সাবিনা মেঘার এই কথার ভাবার্থ বুঝতে পারে না। মেঘা শান্ত গলায় বলে, তেমন কিছুই নয়, শুধু বললাম আমার জীবনেও তো বহু ঘটনা ঘটে গেছে, তাই মানুষের পরিস্থিতি একটু হলেও বুঝি। এটা বলে মেঘা পরিস্থিতি বদলাতে নিজের ব্যাগে থাকা 2টো চকলেট বের করে বলে, চলুন মজা করে চকলেট খাই। আমার বয়সের সঙ্গে এসব পাগলামি যায়? চকলেট খাওয়া মানায়? চকলেটের গায়ে তো লেখা নেই এ বয়স সীমার মানুষই তাকে খেতে পারবে। তাহলে আপনার বয়সের সঙ্গে যায় কিনা বুঝবো কিভাবে কাকিমা? কথাটি মেঘা খুব মজার সুরে বলে। সাবিনা ম্লান হাসে। মেঘা চকলেটের খোসা ছাড়িয়ে সাবিনার মুখের দিকে এগিয়ে দিয়ে বলে, এটা দিয়ে না হয় সুখ দুঃখ বিনিময় করি। তোমার যা জীবন তাতে তো এত সুখ নেই।
তাও তুমি সুখ বিলাও কেন? সাবিনার মজা সুরে বলা কথাটি শুনে মেঘা হাসতে হাসতে জবাব দেয়, যতটা সুখ আছে ততটাই না হয় বিনিময় করি। এটা বলতে সাবিনা চকলেট মুখে নেয়, মেঘাও খায়। অতঃপর মেঘা সাবিনাকে তার জীবনের মজার মজার কিছু ঘটনা বলে, যেগুলো এমন ভাবভঙ্গি নিয়ে বলে যে সাবিনা হাসতে বাধ্য হয়। সাবিনার মুখে হাসি ফুটতে মেঘাও খুশি হয়। সাবিনা মেঘের হাসি মুখে দেখে তাকিয়ে আনমনে বলে, এত ভালো একটা মেয়ের বাবা মা নেই, ইস কতই না কষ্টের জীবন তার। ইচ্ছে হচ্ছে তার মায়ের অভাবটা দূর করে দিতে। আলতাফ তার বন্ধুর সঙ্গে কথা বলে ফোন রাখে। তার এক বন্ধুর সাহায্য সে প্রিয়া অর্থাৎ মৌমিতার ব্যবস্থা নিতে যাচ্ছিল, কিন্তু যার সাহায্যে ব্যবস্থা নেবে সে অনেক টাকা দাবি করে। সেই টাকাই চাইতে গিয়েছিল সাবিনার কাছে, কারণ আলতাফের কাছে কিছুই নেই। কিন্তু সেটা পেল না। তার বন্ধু তাকে মাত্র জানালো টাকা ছাড়া কিছুই হবে না। তাই আলতাফ সাবিনাকে ফোন দেয়। সাবিনা তার নাম্বার দেখে কেটে দেয়। আলতাফ বারবার ফোন দিতেই থাকে। অতঃপর সাবিনা এসব বিরক্তি নিতে না পেরে ফোন বন্ধ করে দেয়। এটা দেখে আলতাফ রেগে যায়, তবে সে নিজেকে সামলে নেয়। সে আবার সাবিনার ঘরের সামনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে এমনটা ভাবছিল, সেই সময় সাবিনার ফোন থেকে মেসেজ আসে। আলতাফ কিছুটা অবাক হয়, মাত্রই তো ফোন বন্ধ করে দিয়েছিল, এখন খুলে আবার মেসেজ দিচ্ছে। আলতাফ মেসেজটি বের করে পড়ে। সেখানে সাবিনা লিখেছে, আমাকে বিরক্ত করবে না, তোমার টাকা চাই তো সেটা আমি দিয়ে দিচ্ছি, তবে এখন নয়, রাতে সবাই ঘুমিয়ে গেলে নিতে এসো। আমি চাই না কেউ তোমাকে আর আমাকে কথা বলতে দেখুক, বা আমি তোমার টাকা দিচ্ছি সেটা দেখুক। তবে হ্যাঁ, টাকা নিয়ে অবশ্যই বিদায় হবে। এটা দেখে আলতাফ খুশি হয়। সে তার টাকা পেয়ে যাবে এটা জানতে পেরেই খুশি, বাকি কিছুই তার ভাবার বিষয় নয়। আপাতত প্রিয়াকে একটা শিক্ষা দিয়ে নিক, পরে বাকিটা দেখবে সে। প্রিয়া মেয়েটার জন্য তার সব মানসম্মান গিয়েছে। মেয়েটা যেদিন যাবার সময় তার ফোন থেকে তার সঙ্গে আলতাফের গড়ে ওঠা সম্পর্কের সকল প্রমাণ মুছে দিয়েছিল, তাই সে প্রমাণ করতে পারেনি কিছু। সেদিন এই কাজের জন্যই সে ফোন নিয়েছিল। ওই মেয়েকে শিক্ষা না দিতে পারলে আলতাফ শান্তি পাবে না, তাই তাকে সাহায্য করতে যত টাকা দিতে হয় আলতাফ দিবে, এটাই সে ভেবে রেখেছে। গভীর রাত, সবাই ঘুমিয়ে পড়েছে। সেই সময় সাবিনা আলতাফকে ডাকে। আলতাফ সাবিনার ডাকের অপেক্ষায় করছিল। সে দ্রুত তিনতলায় চলে আসে, অর্থাৎ সাবিনার ঘরের সামনে। সে দরজা ধাক্কা দিতে নিয়ে দেখে সেটা খোলা। শব্দ যাতে না হয় তাই সাবিনাই খুলে রেখেছে। আলতাফ ভেতরে প্রবেশ করে সোজা সাবিনার ঘরে চলে যায়। আলতাফ ঘরে এসে সাবিনাকে বিছানায় শোয়া দেখে অবাক হয়। সে শান্ত গলায় বলে, সাবিনা, সাবিনা। সাবিনা ডাকে সাড়া দেয় না। আলতাফকে ডেকে সে চোখ মেলে রাখতে না পেরে ঘুমিয়ে পড়েছে। আলতাফ এটা বুঝতে পেরে বিরক্ত হয়। সে সাবিনাকে আর একটু জোরে ডাকে। সেই মুহূর্তে বাড়ির দারোয়ান এসে বাহির থেকে তাদের বেডরুমের দরজা বন্ধ করে দেয়। আলতাফ সেটা বুঝতে পারে না। সে সাবিনাকে ডাকতে ব্যস্ত। কয়েকবার চেষ্টা অবশেষে সাবিনা চোখ খুলে। সে চোখের সামনে আলতাফকে দেখে অবাক হয়। সে আলতাফকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। সে রাগান্বিত গলায় বলে, তুমি এত রাতে তুমি আমার ঘরে এলে কোন সাহসে? এটা বলে সাবিনা চিৎকার দেয়। সে এসে দরজা খুলতে না দেখে দরজা খুলে না। ইতিমধ্যে দারোয়ান কাছাকাছি থাকা ফ্ল্যাটের লোকজন ডেকে নিয়ে আসে। তারা এসে দরজা খুলে দিতে সাবিনা চোখে দেখে অবাক হয়। আলতাফে বেশ অবাক হয়। দারোয়ান এদের একসঙ্গে দেখে বলে, মাফ করবেন ম্যাডাম, তালাক দেওয়া স্বামীর সঙ্গে এক ঘরে থেকে আপনি সমাজে কোন নিয়মে ছড়াছড়ি শুরু করছেন বলুন তো? ছি, আপনাদের বাসায় আমরা থাকি, আমার তো ভাবতেও লজ্জা লাগছে। আপনাদের দুজনের চরিত্র এত খারাপ। দারোয়ান সঙ্গে করে যাদের নিয়ে এসেছে তাদের মাঝে একজন বলে। অন্য আর একজন বলে, আপা আপনাকে তো ভালো ভাবছিলাম। দেখুন আপনারা যা ভাবছেন তা ঠিক নয়। এই অমানুষটা লুকিয়ে রাতে আমার ঘরে ঢুকেছে, সব দোষ ওর। সাবিনা এই কথা বলতে আলতাফ প্রতিবাদ করে ওঠে, মিথ্যা কথা বলবা না, তুমি তো আমাকে ডেকেছো, জানো। আর চুপ, একদম বাজে কথা বলবি না। তোর মতো মানুষকে ডাকবো আমি? এক কথা দুই কথায় শোরগোল বেঁধে যায়। সেই সময় আলতাফ বলে, তুমি আমাকে না ডাকলে আমি ঘরে ঢুকলাম কিভাবে? ঘুমানোর সময় বুঝি চোরের জন্য দরজা খুলে রাখছিলে? এই কথা সবাই সহমত জানায়। একজন বলে, ঠিকই তো, আপনি ঘরে না ঢোকালে সে ঢুকলো কিভাবে? ছি ছি, আপনারা মুরব্বী মানুষ হয়ে যদি এসব কাজ করেন তাহলে এ পাড়ায় তো থাকা যাবে না কারো। এটা বলে দারোয়ান সবাইকে উস্কে দেয় সাবিনা এবং আলতাফকে ধরে বাঁধার জন্য। দারোয়ান বলে, এরা যে পাপ করেছে সেটা তারা বুঝবে না, তাই এদের একটা উচিত শিক্ষা দিতে হইব। দারোয়ান খুব রসিয়ে বলে। আলতাফ তার পাশ থেকে উঠে আসতে তার সন্দেহ হয়, তাই সে পিছু নেয়। অতঃপর এই কাণ্ড দেখে একটু বাড়িয়ে বলে, ঘরের মধ্যে দুজন তো ঢলাঢলি করছিল, সে কাজে এত ব্যস্ত ছিল যে আমি দরজা বন্ধ করছি তাও আলাপ পাই নাই। এসব শুনে সবাই ছিছি করতে থাকে। দুজনকে এনে সোফা সবার মাঝে বসানো হয়। ইতিমধ্যে দুই একজন আলতাফকে কয়েকটা লাগিয়ে দিয়েছে। সবার এখন মতামত হলো তারা সাবিনা এবং আলতাফকে শাস্তি দিবে, এসব অপরাধ যাতে না করে। সেই সঙ্গে আলতাফকে এই বাড়ি থেকে লাথি মেরে বের করে দিবে। তাকে এই এলাকায় আর দেখলে ধরে মেরে ফেলা হবে। সাবিনা যেহেতু এই বাসার মালিক তাই তাকে সরানো যাবে না, তবে অপরাধ
অপরাধের শাস্তি দেওয়া যাবে। সিদ্ধান্ত হয় আগেকার মতো মাথা নাড়া করে চুন কালি মাখিয়ে গলায় জুতোর মালা পরিয়ে সারা এলাকা ঘোরানো হবে। এসব শুনে সাবিনা এবং আলতাফ ভয় পেয়ে যায়। সাবিনা বারবার তাদের সত্যিটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু পারে না। সেই মুহূর্তে একজন বলে, এই আমাদের ভাড়াটিয়াদের যে গ্রুপটা রয়েছে সেটা একটা ভিডিও আসছে, দেখুন সবাই। সেই ভিডিও দেখে অবাক হয়ে যায়। এটা সকালে সেই ভিডিও যেখানে আলতাফ এবং সাবিনা ঝগড়ার ফাঁকে ফাঁকে বলে দেয় যে বিয়ের আগে সাবিনা গর্ভবতী হয়, অতঃপর তাদের বিয়ে হয়। সবার মাঝে আবার ছিছি লেগে যায়। দারোয়ান বলে, তার মানে আপনাদের পাপ বোধ কখনো ছিলই না, আগে থেকে পাপ করে বেরিয়েছেন। এই ভিডিওর কথা শুনে সাবিনা এবং আলতাফ অবাক হয়ে যায়। সে সময় তো তারা শুধু পরিবারের লোক ছিল, তখন ভিডিও কে করেছে? সে সময় সাবিনা নজর যায় দূরে দাঁড়িয়ে থাকা মেঘার দিকে। মেঘা নীরব চোখে তাদের দিকে তাকিয়ে আছে। মেঘার মুখটা দেখতে সাবিনার মনে পড়ে যায় সেই সময় মেঘাও ছিল। তবে মেঘা এ কাজ করেছে? এই প্রশ্ন সাবিনার মাথায় আসতে মেঘা মাথা নাড়ায়। সাবিনা হতভম্ব হয়ে যায়। সে এক দৃষ্টিতে মেঘার নির্বাক চোখের দিকে তাকিয়ে থাকে, তবে বেশিক্ষণ পারে না। এরই মাঝে সাবিনা এবং আলতাফের নোংরামির শাস্তি এখনই দেওয়ার কথা ওঠে। ইতিমধ্যে আরও লোক জড়ো হয়েছে। রাত পেরিয়ে প্রায় ভোর হতে চলেছে। সাবিনা এবং আলতাফের মাথা নাড়া করে দেওয়া হয়, অতঃপর চুন কালি মিশিয়ে তাদের মাথায় দেওয়া হয়। সাবিনা বারবার বলতে থাকে তারা ভুল ভাবছে, তারা ঠিক করছে না, এর দাম দিতে হবে। সবাই এসব শুনে আরও তাদের গালাগালি করছে। অতঃপর তাদের জুতোর মালা গলায় দিয়ে সারা পাড়া ঘোরানো হয়। তাদের সঙ্গে হওয়া এই সমস্ত দৃশ্য ভিডিও করা হয়। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। শুধু সেটা নয়, আগের ভিডিওটাও। এবং ক্যাপশনে বলা হয়, বিয়ের আগে পেট বাঁধিয়েছে, এখন ডিভোর্সের পর আবার একই কাজ করছে, তাই এদের টুকটাক শাস্তি দেওয়া হলো। অপমান অপদস্থ হয়ে সাবিনা একদম ভেঙে পড়ে। সে এসে ঘরের মেঝেতে বসে পড়ে। সেই মুহূর্তে মেঘা এসে তার পাশে বসে। সাবিনা তার উপস্থিতি বুঝে শান্ত গলা বলে, তোমাকে মেয়ের মতো দেখেছিলাম, মায়া করে ঘরে জায়গা দিলাম, আর তুমি কি না এসব ভিডিও করে ছাড়লে? কেন বলো তো? আলতাফকে ঘরে ঢোকানোর পিছনেও তুমি ছিলে। আমার এত বছরের সব মান সম্মান নষ্ট করে দিলে কেন গো? মেঘা শান্ত চোখে সাবিনার দিকে তাকায়। তার চোখে চোখ রেখে নরম গলায় বলে, বিনিময়? ওই যে বললাম আপনার সঙ্গে বিনিময় করতে এসেছি, তবে কিঞ্চিত মিথ্যে ছিল। আপনার সঙ্গে সুখ নয় দুঃখ বিনিময় করতে চাই। এতগুলো বছর তো খুব সুখে ছিলেন, এবার একটু দুঃখকে বরণ করুন। মেঘার কথা শুনে সাবিনা হতভম্ব হয়ে যায়। সে বিস্ময় দৃষ্টি নিয়ে মেঘার দিকে তাকিয়ে থাকে। মেঘা এটা দেখে উপহাসের হাসি দিয়ে বলে, আমাকে মেরে ফেলতে ইচ্ছে করছে? খুব রাগ হচ্ছে আমার উপর, তাই না? ইস, খাল কেটে কুমির ঘরে নিয়ে আসলেন, তাই না? তোমাকে আমি খুব ভালো মেয়ে ভাবছিলাম, তোমার প্রতি মায়া করে ঘরে জায়গা দিয়েছি, আর তুমি? সাবিনা কথাগুলো থেমে থেমে বলে। তার গলা দিয়ে শব্দ বের হয় না, তবুও বহু কষ্টে বলে। এটা শুনে মেঘা শব্দ করে হেসে দেয়। হাসতে হাসতে বলে, ফ্রিতে আপনার বাড়ি উঠিনি, বিনিময়ে টাকা দিয়েছি, তাই এসব ন্যাকামি করবেন না যেন। আর হ্যাঁ, সত্যি আমি ভালো মেয়ে নই। আপনি আমাকে ভালো ভেবেছেন, এটা আপনার ভুল, আমার নয়। আমি তো ভালো মানুষ নই। একটু থেমে মেঘা কঠিন গলায় বলে, আমাকে আপনি ভালো মানুষ হতে দেননি। সাবিনা এই কথা শুনে অবাক চোখে মেঘার দিকে তাকায়। সে কিছু বুঝে উঠতে পারছে না। মেঘা ব্যঙ্গ করে বলে, হ্যাঁ আপনি আমাকে ভালো মানুষ হতে দেননি। আপনার লোভ, আপনার স্বার্থপরতা, আপনার বেইমানি আমার সারা জীবন নষ্ট করেছে। আমি সারা জীবনে কখনো সুখ পাইনি। আমার দুঃখের জীবনের উপর পা রেখে আপনি 25 বছর ধরে সুখের জীবন কাটিয়েছেন। এটা আমি কিভাবে মেনে নিই বলুন তো কাকিমা? অনেক তো সুখ করলেন, এবার দুঃখটাকে সঙ্গী করে নিজের শেষ অবধি কাটান। আপনার দুঃখ, আপনার কান্না, সমাজের চোখে আপনার ছোট হওয়া, মানুষের ঘৃণায় মুখ লুকিয়ে আপনার বেঁচে থাকা আমাকে আনন্দ দিবে। সারা জীবন আমি যে সুখ পাইনি সেই সুখ আপনারই দুঃখ আমাকে দিতে পারে। তাই আপনাকে তো লোক সমাজে অপমানিত হতেই হতো। মেঘা প্রচণ্ড রাগ নিয়ে কথাগুলো বলে। সাবিনা বিস্ময়ের গলায় বলে, তোমাকে তো আমি চিনিও না, তাহলে তোমার দুঃখের কারণ আমি কিভাবে হলাম? তোমার ভুল হচ্ছে মেঘা, তুমি আমাকে ভুল বুঝিয়ে আমার সঙ্গে ভুল করলে। আমি তোমাকে মেয়ের মতো। চুপ, মেঘা চিৎকার দিয়ে বলে। সাবিনা কেঁপে উঠে। মেঘা চোখ গরম করে তার দিকে তাকিয়ে বলে, তোর এই নোংরা মুখে আমাকে মেয়ে বলবি না। তোর মতো বেয়ে আমার মা হতে পারে সেটা তো আমি নিজের কল্পনায়ও ভাবি না। বে? সাবিনা পুরো বাকরুদ্ধ হয়ে যায়। মেঘা মাথা নাড়িয়ে বলে, তো তুই বেয়ে নোস? তুই তো পতিতার থেকেও খারাপ। তাদের যতটা সম্মান করা যায় তোকে ততটাও করা যায় না। কে তুমি? কেন এসব করেছো? কি শত্রুতা তোমার সঙ্গে আমার? সাবিনার মুখে এই কথা শুনে মেঘা চুপ করে যায়। সে উঠে নিজের ঘরে যায়। সাবিনা তাকে চলে যেতে দেখে বলে, আমি জানতে চাই কে তুমি, কেন এমন করলে? আমার কথার জবাব দাও মেঘা।
মেঘা কোনো কথা না বলে ঘরে গিয়ে রাতে গুছিয়ে রাখা ব্যাগ নিয়ে বের হয়। মেঘাকে তার ব্যাগ নিয়ে বের হতে দেখে সাবিনা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। মেঘা শান্ত গলায় বলে, আমার কাজ হয়ে গেছে, আমি এবার যাই। মেঘার মুখে এই কথা শুনে সাবিনা হতভম্ব হয়ে যায়। সেই মুহূর্তে সাবিনার ফোনটা বেজে ওঠে, যেটা মেঘার ব্যাগে ছিল। সাবিনা এটা দেখে আরও অবাক হয়ে যায়। মেঘা ফোনটা বের করে সাবিনার কাছে দিয়ে বলে, নে তোর ছেলে মেয়েরা ফোন করছে, হয়তো তোর পাপের জন্য তাদের জীবনটাও শেষ হয়ে গিয়েছে। দেখ তারা তোকে ফোন দিয়ে গালি দেয় কিনা। কেন করেছিস তুই এসব? এবার সাবিনা প্রচণ্ড রাগ নিয়ে কথাটি বলে। এতক্ষণ অবধি সে ভেঙে পড়েছিল, তবে এবার সন্তানদের জীবনেও এসব প্রভাব ফেলছে বুঝতে পেরে সে নিজেকে সামলে নেয়। তার এখন জানতেই হবে মেঘা এসব কেন করেছে। সাবিনা উঠে দাঁড়ায়। সে মেঘার বাহু চেপে ধরে বলে, সূচ হয়ে ঢুকে তুই ফাল হয়ে বের হচ্ছিস। বল কেন করলে এসব? তোর মতো হাঁটুর বয়সী একটা মেয়ের সঙ্গে আমার কিসের শত্রুতা, তুই নিজেই ভাব। এটা বলে মেঘা সাবিনাকে ছাড়িয়ে চলে যেতে নেয়। সাবিনা আবার ধরে ফেলে। সে রাগান্বিত হয়ে থাপ্পড় মারতে নিলে মেঘা সেটা ধরে নেয়। অতঃপর বলে, একদম না। এখন আমি চিৎকার দিয়ে লোক জড়ো করে যদি বলি আপনার মতো নোংরা মানুষের বাড়ি থাকবো না বলায় গায়ে হাত তুলছেন, তারপর কি হবে বুঝতে পারছেন তো? তুই চিৎকার করবি, কর। এবার তো আমি পুলিশ ডাকবো, তোর বিরুদ্ধে চুরির মামলা করব। সাবিনার মুখে এই কথা শুনে মেঘা হাসতে থাকে। সে পাগলের মতো উচ্চ শব্দে হাসতে থাকে। হাসতে হাসতে বলে, আচ্ছা ডাক। মেঘার কণ্ঠে কিছু একটা ছিল যেটা দেখে সাবিনা চুপ হয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে অনুরোধের গলায় বলে, লোক সমাজে আমার তো মাথা তুলে দাঁড়ানোর মতো অবস্থা রইল না। অন্তত এটা বলো যে কেন তুমি এমন করলে। আমার ভুলটা কোথায় সেটা জানলে অন্তত আমি শান্তি পেতাম। কত সহজে নিজের পাপ ভুলে গেলেন। এখন আপনার ভুল কোথায় সেটা খুঁজে পাচ্ছেন না? বাহ, পাপের পর পাপ করে এখন নিজেকে এতটাই সাধু ভাবছেন যে নিজের ন্যূনতম ভুল খুঁজে পাচ্ছেন না। বাহ। এটা বলে মেঘা আবার উপহাসের হাসি দেয়। সাবিনা স্তব্ধ হয়ে যায়। মেঘা ঠান্ডা গলায় বলে, তোর পেটের বাচ্চাটা একা একা মরছিল নাকি নিজে হত্যা করেছিস? তাকে তো অবৈধভাবে পেটে ধরেছিলি, সেই পাপে নিজে হত্যা করেছিস নাকি অন্য কারণে? তুই যা মানুষ, আমার তো বিশ্বাস হয় না ওই বাচ্চা তোর হাতছাড়া নষ্ট হয়েছে। এটা শুনে সাবিনা কেঁপে ওঠে। তার চোখে মুখে ভয় দেখা দেয়। তার স্মৃতিতে ভেসে ওঠে সেই সময় যখন আলতাফ তাকে বাচ্চা নষ্ট করার ওষুধ এনে দিয়েছিল। অতঃপর সাবিনা নিজ হাতে সেটা খেয়ে বাচ্চাটি নষ্ট করেছে। সেই সময় সে অনেক অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে অবধি 7 দিন থাকতে হয়। এই কথাটি মনে পড়তে সাবিনা কয়েক পা পিছিয়ে যায়। সাবিনার অবস্থা দেখে মেঘা হেসে বলে, বুঝে গেছি, তুই নিজের কোনো নোংরা স্বার্থের জন্য তাকে নষ্ট করেছিস। এত পাপের পরও নিজেকে সাধু ভাবছিস। আমি যদি আমার বাচ্চার সঙ্গে কিছু করেও থাকি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, এখানে তুই এত কথা বলছিস কেন? সাবিনা কঠিন গলায় কথাটি বলে ওঠে। মেঘা ম্লান হেসে বলে, তোর সন্তানরা তো সবে তোর অপকর্ম দেখলো, তোকে অপদস্থ হতে দেখেছে, খুবই সামান্য। ফোনটা ধরে দেখ, এই সামান্য কারণে হয়তো তোকে এখন গালাগালি করছে। তাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তো তারা যদি জানতে পারে তারা দুইজনেই তার অবৈধ বাচ্চা, তাদের জন্মের কোনো বৈধতা নেই, কারণ তোর আর আলতাবের বিয়েটাই বৈধ নয়। তোরা যা করেছিস সবটাই নোংরামি। তখন তারা সহ্য করতে পারবে তো? এখনই তাদের জীবনটা শেষ, তখন কি হবে বলতো? মেঘার এইসব কথা শুনে সাবিনা অদ্ভুত দৃষ্টিতে মেঘার দিকে তাকিয়ে থাকে। সে তার দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করে। মেঘা সেটা বুঝতে পেরে হাসি নিয়ে বলে, সবাই বলে আমি নাকি আমার বাবার মতো দেখতে। আফসোস তুই আমার সেই বাবার মুখটা মনে রাখলি না। যদি রাখতি তাহলে আজ তোকে আমাকে জিজ্ঞেস করতে হতো না আমি এসব কাজ কেন করেছি। মেঘার এই কথাটি সাবিনার বুকে ঝড় তোলার জন্য যথেষ্ট। সে যা বোঝার সব বুঝে গেছে। এতগুলো বছর পেরিয়ে গেছে, এতটা যুগ পর তার অতীত তার সামনে এসে দাঁড়িয়েছে। তাও ভয়াবহ রূপ নেই যে তাকে লোক সমাজে অপমানিত করতে দুবার ভাবেনি। এটা বুঝতে পেরে সাবিনা হতভম্ব হয়ে যায়। সে কাপা গলায় বলে, তুমি না বলেছিলে তোমার বয়স 25? না, একদম না। আমি বলেছি আমার বয়স 25 পেরিয়ে গেছে। এটা বলে মেঘা অদ্ভুত এক বিজয়ের হাসি দিয়ে সাবিনার ঘর ত্যাগ করার জন্য পা ফেলে। সাবিনা কাপা হাতে মেঘার ডান হাতটি ধরে ফেলে। মেঘা ঘুরে কঠিন চোখে সাবিনার দিকে তাকায়। সাবিনা কাঁদো কাঁদো গলায় বলে, তোমার প্রতি আমার চোখে জন্ম নেওয়া মায়াটা মিথ্যা নয়। এটা শুনে মেঘা উপহাসের এক ঝাঁঝালো হাসি দিয়ে সাবিনার হাত ছাড়িয়ে নিয়ে চলে যায়। সাবিনা সেখানেই বসে পড়ে। তার ফোনটা অনবরত বেজে চলেছে। পরিচিত সবাই তাকে ফোন দিচ্ছে, সঙ্গে রানা এবং রিমাও। হয়তো সাবিনা এবং আলতাবের এই অবস্থা ভাইরাল হওয়ার পর রানা এবং রিমার জীবনে ভয়াবহ প্রভাব পড়েছে। তাদের ওখানে টিকে থাকা হয়তো কষ্টকর হয়ে যাচ্ছে। সবটা বুঝতে পেরে সাবিনা একটি বড় দীর্ঘশ্বাস ফেলে। তার চোখের সামনে মেঘার বিদ্রুপের হাসি মাখা মুখটি ভেসে ওঠে। সাবিনার চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়তে থাকে। মৌমিতা কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে মেঘাকে দেখে হাসি মুখে জড়িয়ে ধরে। অতঃপর বলে, অফিসের ছুটি শেষ হওয়ার আগেই চলে আসলি? ভিডিওটা দেখলাম, জোশ ছিল। মেঘা ম্লান হাসে। অতঃপর ঘরের মধ্যে চলে যায়। মৌমিতা এটা দেখে নরম গলায় বলে, মন খারাপ?
মেঘা দুপাশে মাথা নাড়ায়, যার অর্থ না। মমিতা তাও বলে, মন খারাপ? না, তোকে ধন্যবাদ। তুই এগিয়ে না আসলে এত কিছু সম্ভব ছিল না। ওই ঘটনার পর তোকেও অনেক লোক বাজে কথা বলছে। বাসের ঘটনায় প্রায় মানুষ তোর পক্ষে থাকলেও কিছু লোক তো তোকে বাজে কথা বলেছে। এমনটা হবে জেনেও তুই বন্ধুত্বের জন্য এমন পদক্ষেপ নিলি, সেটার জন্য আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো মমিতা। এটা শুনে মমিতা মেঘাকে জড়িয়ে ধরে, হাসি মুখে বলে, ভাগ্যের চাকায় আমরা দুই অনাথ এক হয়ে গেলাম। আমাদের তো একে অপরকে এতটা ভালোবাসা উচিতই। এটা শুনে মেঘা মুচকে হাসি দেয়। সত্যি তাই, ভাগ্য তাদের মিলিয়ে দিয়েছে। সারা জীবন যে ভালোবাসা মেঘা চেয়েছিল সেটা কেউ তাকে দেয়নি, একমাত্র এই মেয়েটা ছাড়া। সাবিনা মেঘার বাবাকে ছেড়ে আলতাবের সঙ্গে পালিয়ে যাওয়ার পর মেঘার জীবনটা নরক হয়ে গিয়েছে। হ্যাঁ, সাবিনা মেঘার মা, সেই মা যে মেঘাকে গর্ভে নিয়ে আলতাপ নামক এক ধনী ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়। মেঘার বাবা খলিল সাধারণ এক দিনমজুর ছিল। অভাবের সংসারে ভালোবাসা থাকলেও সাবিনা সেই ভালোবাসায় খুশি হলো না, তার টাকার প্রয়োজন ছিল। তাই তো মেঘার জন্মের 4 মাসের মাথায় আলতাবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়াতে দুবার ভাবেনি। সে সময়ে খলিলের সঙ্গে তর্ক করে তাকে দূরে সরিয়ে দিত সাবিনা। খলিল বুঝতে পারছিল সাবিনা অন্য কারোর সাথে জড়িয়ে গেছে, তাই সে দুঃখে কষ্টে বন্ধুদের সঙ্গে নেশা পান করা শুরু করে। সে যে সাবিনাকে খুব ভালোবাসত, তাই সাবিনার এমন পরিবর্তন সে মেনে নিতে পারেনি। এইভাবে বাবা নেশায় ডুব হয়ে থাকত, আর মা পরপুরুষের সঙ্গে সারা দিন একলা বিছানায় বসে ক্ষুধার যন্ত্রণায় কান্না করে দিন কাটত মেঘার। তার 6 মাসের মাথায় সাবিনা গর্ভবতী হয়ে যায়। এই বাচ্চার আলতাবের ছিল। সেই বাচ্চার দোহাই দিয়ে আলতাবের বাড়ি গিয়ে ওঠে সাবিনা। আলতাবও সাবিনার রূপ যৌবনে এতটাই পাগল হয়ে গিয়েছিল যে সে সাবিনাকে বিয়ে করে নেয়। অন্যদিকে স্ত্রী পালিয়ে যাওয়ার শোকে খলিল পুরোপুরি ভেঙে পড়ে। সে ছোট মেঘাকে তার বাবা মা অর্থাৎ মেঘার দাদা দাদির কাছে দিয়ে নিজে সারাদিন জুয়া নেশা নিয়ে পড়ে থাকতো। ততদিনে এসব আসক্ত হয়ে গেছে খলিল। এইভাবে একদিন নেশার টাকা চুরি করতে গিয়ে পাবলিকের গণধুলাই খেয়ে মারা যায় খলিল। আর মেঘা দাদা দাদির কাছে অবহেলা অনাদরে বড় হয়। ছেলেকে হারিয়ে দাদি মেঘাকে সহ্য করতে পারছিল না। তার সমস্ত রাগটা ছিল সাবিনার উপর, তবে সেটা প্রকাশ করতে না পেরে মেঘার উপর সব ছাড়ে, কারণ সাবিনা যে পাশে ছিল না। এভাবে অনাদর অবহেলায় মেঘা বড় হয়। একটা সময় দাদা দাদি মারা গেলে জায়গা হয় চাচা চাচির ঘরে, তবে সেটা কাজের মেয়ে হিসাবে। সারাদিন ঘরের সমস্ত কাজ সে করত, বিনিময়ে তাকে দুবেলা খাবার দিত, সেই সঙ্গে গালি ফ্রি। বে মেয়ে বে সাবিনা নোংরামের বর্ণনা শুনতে শুনতে মার খেতে খেতে বড় হয় মেঘা। তার পুরো জীবনটা চোখের পানি বিসর্জন দিতে দিতে শেষ হয়। একটা সময় পর গার্মেন্টসে চাকরি নেয়। 2 পয়সা রোজগার করার পর সে একা থাকতে শুরু করে, শুধুমাত্র ভালো থাকার জন্য। তবে সেটাও থাকতে পারছিল না। এই সমাজে মানুষ যে গার্মেন্টস কর্মীদের ভালো চোখে দেখে না। এখানে যেসব মেয়ে আসে সেসব ভদ্র সমাজের মেয়ে হিসেবেই পরিচিত পায়। তবুও সব কিছু সহ্য করে মেঘা সব মেনে নেয়, নিজের জীবনটা মেনে নেয়। চাকরির ক্ষেত্রেই তার পরিচয় হয় মৌমিতার সঙ্গে। দুজনে অনাথ হওয়ায় ভালো বন্ধুত্ব হয়ে ওঠে একে অপরের সঙ্গে। অতঃপর টাকা বাঁচাতে দুজনে একসঙ্গে থাকা শুরু করে। এই সব কিছুর মধ্যে মেঘার হৃদয়ে এক আকাশ সমান ঘৃণা জন্মায় সাবিনার উপর। সাবিনা খলিলকে না ছেড়ে গিয়ে আরেকটা বিয়ে করেছে, সে ভালো আছে, অথচ তার জন্য মেঘার পুরোটা জীবন মানুষের ঘৃণায় কেটেছে। রাগ ঘৃণা মিলিয়ে মেঘার হৃদয়ে প্রতিশোধের আগুন জেগে ওঠে। তার মনে হয় সাবিনা যতদিন ভালো থাকবে ততদিন সে কখনো সুখী হতে পারবে না। সে সুখী হতে পারবে একমাত্র সাবিনার দুঃখে। অতঃপর অনেক খোঁজাখুঁজির পর মেঘা সাবিনার ঠিকানা পেয়ে যায়। সে তার সম্পর্ক সব জেনে যায়। সাবিনা 2 সন্তানকে নিয়ে এত সুখে জীবন কাটাচ্ছে দেখে তার হিংসা হয়। এরকম হিংসা তার চাচির সময়ও হতো। তার যে চাচি তাকে কুকুরের মতো মারত, সে চাচি নিজের মেয়েকে কতটা আদর যত্ন নিয়ে বড় করেছে। ঘরে ন্যূনতম কাজ তাকে দিয়ে কখনো করেনি। এই তো একদিন চাচাতো বোন ভাত খেয়ে থালাটা রেখে দিয়েছিল, পরে খাবার খাওয়ায় মেঘা সেটা ধুয়ে রাখতে মনে ছিল না, সেজন্য কত মেরেছে। মেঘা সেদিন ভুল করে বলেছিল এই সামান্য জিনিসটা তো বোন করতে পারত। সেই জন্য তার চাচি গালি দিয়ে বলে, ওর মা কি তোর মায়ের মতো নাগর ধরা বেগিরি করে বেড়ায় যে ওর ধুয়ে রাখতে হবে? আমার মেয়ে রাজরানীর মতো বড় হবে। সবার সন্তান সবার কাছে রানীর মতো, শুধুমাত্র মেঘাই হলো না তার মায়ের রানী, তার মায়ের আদরের। সে ভেবেছিল তার মা অর্থাৎ সাবিনা বুঝি সন্তানদের মায়াই বুঝে না, কিন্তু না। রানা এবং রিমার সঙ্গে তার ভালোবাসা দেখে মেঘা বুঝে যায় তার মাও মা হিসেবে ভালো, তবে সেটা শুধুমাত্র রানা এবং রিমার জন্য, কারণ তারা তার সন্তান। কিন্তু মেঘা সন্তান নয়, মেঘাকে বাধ্য হয়ে জন্ম দিয়েছে। তাই তো 1 বছরের মেঘাকে রেখে পালিয়ে আসতে সে দুবার ভাবেনি। সাবিনার এই সুখ মেঘার সহ্য হয় না, একদম না। তার মনে হয় তার দুঃখের উপরে সাবিনা নিজের এই সুখের গল্প লিখেছে। এবার সময় এসেছে মেঘার সুখের
যে সুখ সাবিনা দুঃখের বিনিময়ে আসতে পারে। সাবিনা যেমন তার দুঃখের উপরে দাঁড়িয়ে নিজের সুখের গল্প লিখেছে, সেভাবে সেও সাবিনার দুঃখের উপর দাঁড়িয়ে নিজের সুখের গল্প লিখবে। একদিকে মেঘার যেমন দুঃখের জীবন ছিল, অন্যদিকে সত্যি সাবিনা সেই দুঃখেই নিজের সুখের গল্প লিখেছে। সে আলতাবের সঙ্গে পালিয়ে এসে বিয়ে করে। যদিও আলতাব চাচ্ছিল না, তবে সাবিনা খুব চতুর মহিলা ছিল। সে বাচ্চা নিয়ে থানায় যাবে, এখানে ওখানে যাবে, আলতাবের মান সম্মান সব শেষ করবে। এরকম নানা ভয় এবং কৌশল করে তাকে বিয়ে করে নেয়। তাদের বিয়ে হয়ে গেলেও আলতাবের সন্দেহ হচ্ছিল সাবিনার গর্ভের বাচ্চা তার না, যদিও সাবিনা নিশ্চিত ছিল এটা আলতাবের, কারণ মেঘার জন্মের পর সে খলিলের সঙ্গে কখনো শারীরিক সম্পর্ক গড়েনি। তবে আলতাবের যেহেতু সন্দেহ হচ্ছে এবং অন্যের সন্তান সে বড় করতে পারবে না, বাবার পরিচয় দিতে রাজি নয়, তখনও সাবিনা খুব কৌশলে বাচ্চা নষ্ট করার কথা এবং তার রূপ যৌবনের মোহ দেখিয়ে আলতাবের বাড়ি এবং কিছু জমি লিখে নেয়। আলতাব সব কিছুতে রাজি হয়। তা রাজি হওয়ার সবচেয়ে বড় কারণ সাবিনা তাকে বাইরে যা ইচ্ছা করার স্বাধীনতা দিয়েছে। শুধুমাত্র কাউকে সাবিনার স্থানে নিয়ে আসা যাবে না, মানে বিয়ে করা যাবে না। এত স্বাধীনতা পেয়ে কে বা না করবে, তাই সব লিখে দেয়। এভাবে ধীরে ধীরে সব লিখে নেয় সাবিনা, যে কারণে দ্বিতীয়বার আর আলতাব বিয়ে করতে পারেনি। বিয়ের ইচ্ছে জাগলেও হয়নি। সাবিনা ঘর থেকে তাড়ানোর ভয় দেখাতো। আলতাবও এইসব বুঝতে পেরে সাবিনারও অন্য সব মেয়ের মতো তার সম্পদেরই প্রয়োজন ছিল সুখী থাকার জন্য। তাই তো তাকে যা ইচ্ছা করার অনুমতি দিয়েছে। অর্থাৎ আলতাবের চরিত্রে তার সমস্যা ছিল না। আলতাব এবং সাবিনা একই চরিত্রের বলেই বোধহয় তাদের মিল হয়েছে। এসবও মেঘা জানতে পারে। তাই তো সে মমিতাকে দিয়ে প্রথমে আলতাবকে প্রেমে ফেলে, অতঃপর বিয়ের স্বপ্ন দেখায়। মেঘা এবং মমিতা আগেই জানতো সব সম্পত্তি সাবিনার নামে। বিয়ের কথা বললে আলতাব বেটা বলবে। এই কথার পরে সব মেয়ে তাকে ছেড়ে যেত, কারণ যার কিছু নেই তাকে কেন বিয়ে করবে। তবে মমিতা এবং মেঘা তো তাদের সম্পত্তি নয়, চাচ্ছিল তাদের বিচ্ছেদ, সমাজে তাদের ছোট করতে। তাই মমিতা যে লোভী নয় এবং তার নিজেরই প্রচুর টাকা রয়েছে এমনটা বলে খুব কৌশলে আলতাবকে ফাঁসায়। এতদিনে আলতাব এবং সাবিনার সঙ্গে যা হয়েছে সবই মেঘার পরিকল্পনা ছিল। মেঘা তাদের চরিত্রটাই শুধু সবার সামনে তুলে ধরেছে, এখানে বাড়তি কিছুই করেনি। অতীতের এইসব স্মৃতিচারণ করে মেঘা একটি বড় দীর্ঘশ্বাস ফেলে। মমিতা এসে তার পাশে বসে তার কপালে চুমু দিয়ে বলে, মনে কোনো দ্বিধা কাজ করছে না তো? না। এটা বলে মেঘা মমিতার দিকে শান্ত চোখে তাকায়, শীতল গলায় বলে, আমার এত বছরের জীবনের প্রথমবার আমার ভালো লাগছে, খুব ভালো লাগছে। এটা শুনে মমিতা মুচকে হাসি দেয়। মেঘাও হাসে। দুজনের এই মিষ্টি হাসির মাঝে মমিতার ফোনটায় বেজে ওঠে। সে ফোনটা ধরে যা শুনে তাতে খুশি হয়ে যায়। মেঘা তার খুশি দেখে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে মমিতা বলে, তুই দারোয়ানকে যত টাকা দিতে বলেছিলি আমি তার চেয়ে একটু বাড়িয়ে দিয়ে তাকে দিয়ে সাবিনার মুখোশটা খুলে দিয়েছি। সে যে পরকীয়া করে আলতাবকে বিয়ে করেছে, তার আগের ঘরে সন্তান ছিল, সব প্রকাশ করে দিয়েছি। এই ঘটনার পর বিল্ডিংয়ে সাংবাদিক আসে। তারা সাবিনার সঙ্গে তো কথা বলতে পারেনি, তবে দারোয়ান সহ বাকিদের সাথে কথা বলে, তাতেই সব কাজ হয়ে যায়। মেঘা এটা শুনে খুশি হয়েও হয় না, ম্লান গলায় বলে, রানা এবং রিমা দোষ না করেও ভোগান্তিতে পড়ল। এটা শুনে মমিতা চুপ হয়ে যায়। সে মেঘাকে শক্ত করে জড়িয়ে ধরে শান্ত গলায় বলে, বড় কিছু পেতে হলে ছোট ছোট বলিদান দিতেই হয়, তবেই তো একটা বিনিময় পূর্ণতা পায়। মেঘা মাথা নাড়ায়। অতঃপর দুজন লম্বা এক ঘুম দেয়। এই ঘুম ভাঙলে তাদের জন্য নতুন এক সকালের আগমন ঘটবে, যে সকাল তাদের দুজনার জন্যই নতুন এবং প্রাণবন্ত। হয়তো এই ভোরের আড়ালে তাদের অতীতের এই ভয়াবহ বিনিময়ের গল্প চাপা পড়ে যাবে। তারা চাপা দিতেই লম্বা ঘুম দেয়। দুঃখ বিনিময়ের মাধ্যমে তারা যে সুখ পেয়েছে সেটা যে তারা আর মনে রাখতে চায় না। তাই তো নতুন ভোরে নতুন আলোর সঙ্গে সব বিনিময়ের গল্প চাপা দিতে হয়।